হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমরা আরো একটা দিনে আপনাদেরকে তরঙ্গের ৩ নাম্বার ক্লাসে ওয়েলকাম করতেছি। আমার সাথে অনেকে কানেক্ট হয়ে গেছে। ফারিহা, নিঝুম, রিজু তালুকদার, উম্মে হাবিবা, তারপর তাসমি, তালহা, মেহেদী, ওবায়দুল, মাকসুদা, আহ খাদিজা, সায়রা, তালহা, নন্দিনী, সাদিয়া, রেহেনা, লামিয়া, সুহানা, খাদিজাতুল, মাকসুদুল, রবিউল, মুন্না মিয়া, দেবজিৎ হালদার, সালমা, রেহনুমা, আরো অনেকে। সো সবাইকে অনেক অনেক ধন্যবাদ রাইট টাইমে ক্লাসের মধ্যে জয়েন করার জন্য। আমরা একটু এক্সট্রিমলি সরি, কারণ আমাদের এই রুমে একটা ক্লাস চলতেছিল। ওই ক্লাসটা শেষ হতে ২-৩ মিনিট টাইম লাগছে, এই জন্য আমরা শুরু করতে ২-৩ মিনিট টাইম লেগে গেছে এক্সট্রা। ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভাইয়া ভালো আছি, এবং আমি আশা করি আপনারা অনেক অনেক ভালো আছেন। তো আজকে আমরা যেই ক্লাসটা করব, যেটা হচ্ছে যে আমাদের তরঙ্গের ৩ নাম্বার ক্লাস। এই ক্লাসটা আগের ২ টা ক্লাসের সাথে খুবই, খুবই রিলেটেড, এবং আপনারা এইচএসসি ২৬ ব্যাচ, অলমোস্ট আপনারা ১ বছরের কম হলেও মানে মোটামুটি ৭-৮ মাস হইছে বা আরো বেশি সময় ধরে আপনারা ক্লাস করতেছেন। আপনারা ৩ টা কোয়ার্টার শেষ করছেন, ৪ নাম্বার কোয়ার্টার। দ্যাট মিনস আপনারা ৯ বা ১০ মাস ধরে শিক্ষার সাথে কানেক্টেড আছেন। সো আপনারা অলরেডি এই জিনিসটা জানেন যে ভাইয়ারা সবসময় জিনিসটা বলে থাকি, স্পেসিফিক্যালি ফিজিক্সের ক্লাসগুলোতে, ম্যাথের ক্লাসগুলোতে, যে আগের ক্লাসগুলো যদি না করা থাকে, চ্যাপ্টারের মাঝখান দিয়ে একটা ক্লাস হঠাৎ করে করলে তাহলে ওই ক্লাসটা খুব একটা বোঝা যায় না। সো আগের ক্লাসগুলো ১ নাম্বার এবং ২ নাম্বার ক্লাস যারা করছেন তারা আজকে খুব ভালো বুঝবেন ইনশাআল্লাহ। বাট যারা আগে করে আসেন নাই তারা কমেন্ট হয়তো করবেন যে ভাই আগের ক্লাস করি নাই, এখন করব কিনা। আগেই ভাই অ্যান্সার দিয়ে দিচ্ছি, আগের ক্লাস না করে থাকলে আগে রেকর্ডটা দেখে নেন। লাইভ ক্লাস করার দরকার নেই। রেকর্ড শেষ করে তারপর আপনি চেষ্টা করেন পরের ক্লাসটা ভাইয়াদের সাথে লাইভ করার। তো আমরা, আচ্ছা, একজন বলছে ভাইয়া বায়োলজি ক্লাস চলছে এখনো, মানে আপনাদের কি এই টাইমেই বায়োলজি ক্লাস রানিং? আমাকে একটু কমেন্ট করেন তো। সাউন্ড আচ্ছা, আমাকে একটু এটাও কমেন্ট করে যে আপনারা সাউন্ড কি ঠিকভাবে শুনতে পাচ্ছেন কিনা, ক্লিয়ার কিনা, অথবা হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কিনা প্রপারলি। ওকে। অনেকে বলছে ভাই আমার একটু নাম নেন, আমার নাম নেন। তো আমরা প্রতিদিনই হচ্ছে কিছু কিছু নতুন নতুন মানুষের সাথে পরিচয় হব। হয়তো একদিনে সবার নাম নিতে পারবো না, এই জন্য ভাইয়া দুঃখিত। অন্তর ভাইয়া ক্লাস নিচ্ছে। আচ্ছা, ক্লাস চলতেছে। কি করা যায়? ওই ক্লাস কতক্ষণ হবে আমি তো জানি না। তো যারা অলরেডি এখানে জয়েন করছেন তারা কন্টিনিউ করতে থাকেন। আর হচ্ছে যে আহ, বাকি যেইটুকু মিস যায় ওইটা রেকর্ড থেকে একটু কষ্ট করে দেখে নিয়েন। এইটুকুই হচ্ছে ভাইয়ার পক্ষ থেকে বলা। তাও ভাইয়া একটু চেক করি, একটা মিনিট দাঁড়ান, ওই বায়োলজি ক্লাসটা কতক্ষণ চলবে একটু দেখে নিই। আহ, আমরা সমস্যা নাই, আমরা হচ্ছে যে একটু চেক করতেছি। ইন দ্য মিন টাইম আমি আপনাদের ওভারঅল সিনারিও গুলো বলি যে লাস্ট ২ ক্লাসে আমরা আসলে কি কি জিনিস করছিলাম। লাস্ট ২ ক্লাসে আমরা তরঙ্গ সংক্রান্ত, প্রথম ক্লাসটা ছিল পরিচিতিমূলক, যে তরঙ্গ সংক্রান্ত জিনিসপাতি। প্রথম ক্লাসটাতে আমরা হচ্ছে তরঙ্গ সংক্রান্ত অনেক কিছু করেছিলাম, স্পেশালি পরিচিতি টাইপ। দ্বিতীয় ক্লাসে আমরা অগ্রামী তরঙ্গ এবং স্থির তরঙ্গ এই জিনিসপাতিগুলো নিয়ে কাজ করে আসছি, ঠিক আছে? আচ্ছা। ও, ওকে ওকে ওকে। তো আমরা আজকের প্রথম দিকে একটু যেটা করব সেটা হচ্ছে আগের ক্লাসগুলো থেকে একটু রিভিউ করব। রিভিউ করে আমরা গত ক্লাসে স্থির তরঙ্গ করছিলাম কিন্তু স্থির তরঙ্গের ম্যাথ করতে পারি নাই। তো আজকে আমরা শুরুতেই যেটা করবো, অনেকগুলো ম্যাথ আছে, আমরা স্থির তরঙ্গের ম্যাথ ট্যাথ গুলো করবো, করে তারপর আমরা নতুন পড়া দেখব। তো প্রথমেই আমরা যে কাজটা করতেছি সেটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড একটু ঠিক করে নিই। ওকে, ডান। প্রথমে আমরা একটু দেখে নিই আমাদের এই লাস্ট ২ ক্লাসে আমাদের কি কি সূত্র বা মেইন জিনিসপাতিগুলো আমরা শিখছিলাম। আচ্ছা, তো ফার্স্ট অফ অল আমাদেরকে বুঝতে হবে আমরা হচ্ছে পর্যাবৃত্ত গতি সংক্রান্ত পড়াশোনা করেছিলাম। পর্যাবৃত্ত গতি পড়েছি, তারপর আমরা স্পন্দন গতি পড়েছি, তারপর আমরা সরল ছন্দিত স্পন্দন পড়েছি।
সো আমরা ওদের এই পর্যন্ত আমরা হচ্ছে এই পর্যন্ত পর্যাবৃত্ত গতি পড়ছিলাম, ওই যে ঘড়ির কাঁটার গতি, এই টাইপের গতিগুলোকে পর্যাবৃত্ত গতি বলতো। তো পর্যাবৃত্ত গতি যদি অর্ধেক সময় একদিকে বাকি অর্ধেক সময় উল্টো দিকে থাকে, স্পন্দন গতি বলতো। আর যদি এই কন্ডিশন থাকতো, যে আপনারা তো পড়েই আসছেন যে ত্বরণ সরণের সমানুপাতিক বিপরীতমুখী বা মাঝখানে সাম্যাবস্থায় বেগ সর্বোচ্চ, দুই প্রান্তে বেগ 0, তাহলে হচ্ছে সরস্বতী স্পন্দন হইতো। তারপর আমরা পড়ছিলাম অগ্রগামী তরঙ্গের সমীকরণ। অগ্রগামী তরঙ্গ, সেটা সমীকরণ পড়েছিলাম আমরা y = a sin 2π/λ vt - x। এইটা নিয়ে আমরা পড়ছিলাম এবং এটা নিয়ে কিছু ম্যাথও করা হয়েছিল। আমরা সম্ভবত 4টা ম্যাথ করছি, আজকে 5 নাম্বার ম্যাথ থেকে শুরু হবে। তো আমরা এই জিনিসটা দেখছিলাম, এখানে y ছিল সাম্যাবস্থা থেকে সরণ, a ছিল বিস্তার, ল্যামডা ছিল তরঙ্গ দৈর্ঘ্য, v তরঙ্গ বেগ, t সময়, x হচ্ছে উৎস থেকে দূরত্ব। তারপর আমরা এই জিনিস অগ্রগামী তরঙ্গে আরো কয়টা ফরম্যাট ছিল ওইগুলাও দেখে আসছি। তারপর আমরা কি দেখছিলাম, দশা পার্থক্য সাথে পথ পার্থক্য সম্পর্ক। দশা পার্থক্য ইজ ইকস টু 2π/λ ইন্টু পথ পার্থক্য। এই জিনিসটাও আমরা দেখে আসছিলাম, তাই না? বা এটাকে এভাবেও বলা যায়, ডেল ডেল ইজ ইকস টু 2π/λ ইন্টু ডেল এক্স। ডেল এক্স হচ্ছে পথ পার্থক্য, ডেল ডেল এগুলো হচ্ছে আমাদের দশা পার্থক্য। আমাকে কে জানি বলছে বাংলাদেশ, পুরো নামটা দেখা যাচ্ছে না, এনিওয়েজ ভাই আপনাদের কোর্স তো সেপ্টেম্বরের শেষ, তারপর কি কোনো ক্যাম্পেইন আছে? মানে ক্যাম্পেইন বলতে কোর্স এরকম বোঝাচ্ছে হয়তো। আহ আমাদের কোয়ার্টার 5 যখন শেষ হয়ে যাবে, তার কিছুদিন পরেই হচ্ছে আমাদের এইচএসসির জন্য লক্ষ্য জিপিএ 5 কোর্সটা থাকবে। আর হচ্ছে প্রি ইঞ্জিনিয়ারিং, প্রি মেডিকেল, এইগুলো তো 26-এর জন্য সামনে খুব দ্রুতই আসতেছে, এই জিনিসপাতিগুলো থাকবে। তো আমি একটু আপনাদের থেকে জানতে চাচ্ছি, যেহেতু আপনাদের একদম ক্লাসের মাত্র শুরুর অবস্থা, এই যে ভাইয়া প্রথমে ক্লাসের শুরুতে একটু 5-10 মিনিট টাইম নিই আপনাদেরকে আগের ক্লাসের জিনিসপাতিগুলো একটু মনে করানোর জন্য, এইটা কি আপনাদের জন্য উপকারী নাকি এটা আপনাদের টাইম ওয়েস্ট? মানে যদি মনে হয় যে ভাই এই জিনিসটা দরকারি, আপনার জন্য হেল্পফুল, তাহলে একটু কমেন্ট করেন যে হেল্পফুল। আর যদি মনে হয় যে না ভাই এটা ওয়েস্ট হচ্ছে, আপনি এটা না করলে ভালো হইতো, সময়টা বেঁচে যেত, তাহলে আপনি একটু লিখতে পারেন ওয়েস্টফুল। তো আপনাদের কমেন্ট দেখলে আমি একটু বুঝতে পারবো যে তাহলে আসলে আমার কি করা উচিত। ওকে, অনেকগুলো কমেন্ট চলে আসছে, হেল্পফুল, উপকারী, 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 হেল্পফুল, 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 ভেরি মাচ হেল্পফুল, অবশ্যই উপকারী। ওয়াও, এখন পর্যন্ত একটাও হচ্ছে ওয়েস্ট এরকম পাই নাই। আচ্ছা যাক, বুঝে গেছি, একটাও পাইনি। ওকে, থ্যাংক ইউ। সো আমি আমি যতটুকু আমার চোখের মধ্যে দেখতেছি সবটুকুই হচ্ছে সবাই বলছেন উপকারী। তো আমি এই জিনিসটা আমার কাছে যেটা মনে হয়, মানে আমি যখন পড়াতে যাই তখন আমার কাছে আমাদের এই জিনিসটা ফিল হয়, যেটা আমি এই জিনিসটা ধরেন কমসে কম 100 বার হইলেও পড়ায় ফেলছি। মানে সেই 2015 সাল থেকে শুরু করে এখন 2025-এর এপ্রিল, মিনিমাম 100 বার এই জিনিসটা পড়াইছি। তো আমার দেখা যাবে সবকিছুই মুখস্থ, মানে ঠোঁটের আগায় আছে। তো আমার কাছে মনে হয় কি মাঝে মাঝে যে একই জিনিস মনে হয় বারবার পড়াচ্ছি, পোলাপান কি বিরক্ত হচ্ছে কিনা। কিন্তু আমি যখন আমার কথা চিন্তা করি, আমি যখন আপনাদের মতো ইন্টার ফার্স্ট ইয়ার, ইন্টার সেকেন্ড ইয়ার স্টুডেন্ট ছিলাম, আমার মনে পড়ে ওই দিনগুলোর কথা, যে একটা জিনিস অনেক কষ্ট করে পড়ছি, কিন্তু পরের দিন কি যে পড়ছিলাম, ওইখানে জানি কি ছিল সব ভুলে যেতাম। মানে একটা জিনিস মাথায় নিতে অনেক সময় লাগতো, বা হচ্ছে যে ২ বার, ৩ বার, ৫ বার, অনেক সময় কোনো জিনিস ১০ বার পড়ার পরও ভুলে যেতাম। তো আমি তখন চিন্তা করি যে এখন আমার কি অবস্থা সেটা চিন্তা করলে হবে না। আমি যখন স্টুডেন্ট ছিলাম তখন আমার কি অবস্থা ছিল সেই অবস্থাকে চিন্তা করে পড়াতে হবে। তো এই কারণে আমি চেষ্টা করি যে আপনাদের জন্য প্রতিটা দিন ক্লাসের শুরুতে ৫ মিনিট ১০ মিনিট একটু কষ্ট করে হইলেও আপনাদের জন্য এই জিনিসগুলা বলা, যেন আপনাদের সবকিছু মাথায় একটু একটু করে মনে পড়ে। মনে পড়ার পর যেন আমরা আগাতে পারি। সো আমরা এরকম তরঙ্গের সমীকরণ দেখছিলাম, দশা পার্থক্য, পথ পার্থক্যের মধ্যে সম্পর্ক দেখছিলাম। তারপর আমরা দেখছিলাম হচ্ছে অনুপ্রস্থ এবং অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুপ্রস্থ এবং হচ্ছে অনুদৈর্ঘ্য তরঙ্গ। অনুপ্রস্থ তরঙ্গের চিত্রটা কিরকম ছিল মনে আছে? এই যে এইরকম কিছু একটা হইতো, এবং এইখানে যে কাহিনীটা ঘটতো সেটা হচ্ছে, আমরা একটা জিনিস চুজ করি, একটু মাঝে দিয়ে, আই থিঙ্ক এটা বেটার। ওকে, আরেকটা লাগবে আমার, আরেকটা কি আনাতে, আরেকটা হচ্ছে এই দিক থেকে আনি। ওকে,
সো আমরা চিন্তা করতে পারি যে এইখানে তরঙ্গটা আগাচ্ছিল হচ্ছে সামনের দিকে, আর কণাগুলো কাঁপতেছিল হচ্ছে ওয়াই অক্ষে। তো কণাগুলো কাঁপতেছে ওয়াই অক্ষে, তরঙ্গ যাচ্ছে হচ্ছে এক্স অক্ষে। তো যখন এইরকম হয়, কণাগুলোর কম্পন একটা অক্ষ বরাবর, তরঙ্গের কম্পন বা তরঙ্গের বেগ আরেকটা অক্ষ বরাবর, তখন এগুলাকে বলা হয়তো অনুপ্রস্থ বা ট্রান্সভার্স ওয়েভ। আর লঞ্জিটিউডিনাল ওয়েভ ছিল কিরকম? লঞ্জিটিউডিনাল ছিল হচ্ছে এই রকম, যে আপনার এরকম সংকোচন হইতো, তারপর আবার প্রসারণ, আবার সংকোচন, আবার প্রসারণ, মানে এভাবে সংকোচন প্রসারণ এগুলা হয়ে হয়ে আগানো। এইটা ছিল হচ্ছে আমাদের অনুদৈর্ঘ্য তরঙ্গ। এখানে কণাগুলো যেই অক্ষ বরাবর গতিশীল, কণার বেগ এক্স অক্ষ বরাবর, কণার বেগ হচ্ছে এক্স অক্ষ বরাবর, আবার তরঙ্গের বেগ সেটাও কি এক্স অক্ষ বরাবর। যখন তরঙ্গ এবং কণা উভয়ই একই অক্ষ বরাবর কাঁপে, তখন হচ্ছে আমাদের এইটাকে অনুদৈর্ঘ্য তরঙ্গ বলা হয়। এরপর লাস্ট ক্লাসে আমরা কিছু জিনিস করছিলাম, সেই কিছু জিনিসটা কি? কিছু জিনিসটা হচ্ছে আমরা ওকে, তো লাস্ট ক্লাসে আমরা আরো কিছু জিনিস পড়েছিলাম, সেটার নাম ছিল হচ্ছে স্থির তরঙ্গ। স্থির তরঙ্গ নিয়ে লাস্ট ক্লাসে আমরা অনেকগুলো অ্যানিমেশন দেখছিলাম। আমাদের সিস্টেমটা ছিল এই রকম, এই দিক থেকে একটা তরঙ্গ যাচ্ছে y1, এই দিক থেকে আরেকটা তরঙ্গ আসতেছে y2। সো y1 এবং y2 দুইটা হচ্ছে উপরিপাতিত হইতো, দুইটা উপরিপাতিত হয়ে লব্ধি তরঙ্গটা আসতো এরকম, y is equals to 2a cos 2 pi by lambda into x sin 2 pi by lambda into vt। এই ছিল আমাদের সিস্টেমটা। এবং ওইখানে আমরা একটা কথা বলছিলাম যে এই পুরাটুকু হইতো কি, দুইটা মিলে যে নতুন তরঙ্গ হইছে, সেই নতুন তরঙ্গের বিস্তার হইতো এইটা, নতুন তরঙ্গের বিস্তার হচ্ছে এইটা হইতো। ঠিক আছে, আচ্ছা, ওকে, তাহলে এইটুকু পর্যন্ত সবার মনে পড়ছে? এইটুকু পর্যন্ত যদি সবার মনে পড়ে থাকে, তাহলে একটু ভাইয়াকে কমেন্ট করতে হবে যে ভাইয়া হ্যাঁ মোটামুটি মনে পড়ছে, তাহলে আমরা পরের অংশে ইনশাআল্লাহ আগাবো। ওকে, এবং এইখানে আমরা কিছু অ্যানিমেশন দেখেছিলাম। অ্যানিমেশনটা হয়তো আমরা এই মুহূর্তে প্লে করব না, অনেকটুকু সময় লেগে যাবে, বাট আমি ওভারঅল যে সিনারিওটা ছিল সেই সিনারিওটা একটু আপনাদেরকে দেখাই, যে এখানে কি কি জিনিস ঘটছিল। ধরেন এই হচ্ছে আমাদের সাম্যাবস্থা, তার উপরে নিচে দুইটা লাইন টানবো, এই একটা লাইন, এই একটা লাইন। ঠিক আছে, তো কখনো কখনো এই ঘটনা ঘটতো, আবার কখনো কখনো এইরকম ঘটনা ঘটতো যে দুইটা তরঙ্গ দুই দিক থেকে আসতেছে, এটা y2, আবার এইটা হচ্ছে y1, এই দুইটা আসতো, দুইটা মিলে কাটাকাটি যে লব্ধিটা কি হইতো, লব্ধি তরঙ্গটা হইতো যে এই রকম বরাবর একেবারে জিরো হয়ে পড়ে থাকতো। আবার কখনো দেখা যাইতো যে দুইটা তরঙ্গ মিলে যুক্ত হয়ে অনেক বড় হয়ে যেত, মানে ব্যাপারটা এরকমও থাকতো অনেক সময়। তো এইরকম সিনারিও কিন্তু আমরা দেখে আসছি, তাই না? যে যখন হচ্ছে যে তরঙ্গ কোনো কোনো সময় এইরকম ঘটনা ঘটে যে এইটা সামনের দিকে যাচ্ছে, ওইটা উল্টা দিক থেকে আসতেছে, তো দুইটা মিলে ওভারল্যাপ করে আমার লব্ধি তরঙ্গটা হচ্ছে একদম মাঝখান বরাবর সবগুলা বিন্দু একেবারে সাম্যাবস্থায় বসে আছে, অর্থাৎ কোনো কিছুই দেখা যাবে না, সবগুলো সাম্যাবস্থা অবস্থান করতেছে। আবার কিছু কিছু সিচুয়েশন এমন থাকে যখন হচ্ছে আপনার দুইটা তরঙ্গ একই দিক থেকে এসে, মানে একই দিক থেকে বলতে বোঝাচ্ছে দুইটা তরঙ্গ প্রত্যেকেই কোন একটা কণাকে একই দিকে টানবে, এই কণাটাও উপরের দিকে, এই কণাটাও উপরের দিকে। মানে
এই কণাটাকে হলুদ তরঙ্গটা উপরের দিকে টানতেছে, আবার আমাদের ব্লু কালার তরঙ্গটা উপরের দিকে টানতেছে, ফলে দুইটা মিলে লব্ধিটা অনেক বড় হয়ে যায়। সো এই যে ব্যাপারটা, কখনো কখনো একেবারে জিরো থাকে, কখনো কখনো সর্বোচ্চ হয়, কিন্তু কিছু বিন্দু আছে যেই বিন্দুগুলো সবসময় কি সরণটা জিরো থেকে যায়। এই যে এই বিন্দুগুলো, এগুলো সবসময় সরণগুলো জিরো থেকে যায়। এই বিন্দুগুলোকে কি বলা হয়? যেগুলোতে হচ্ছে সবসময় সরণ জিরো, এগুলাকে বলা হয় হচ্ছে নিস্পন্দ বিন্দু। নিস্পন্দ। আর যেই বিন্দুগুলোতে সব থেকে বেশি সরণ পাওয়া যায়, এগুলাকে বলা হইতো সুস্পন্দ বিন্দু। এবং আমরা একটা শর্ত শিখছিলাম, শর্তটা কি ছিল? শর্তটা ছিল হচ্ছে এই রকম, যখন আপনার পথ পার্থক্য বা আপনার এক্স এক্স যদি আপনার λ/4 এর জোড় গুণিতক হয়, এটা আমরা গতদিন প্রুফ করছিলাম, তাহলে আমরা পাবো হচ্ছে সুস্পন্দ বিন্দু। যদি আমার এক্স যদি λ/4 এর জোড় গুণিতক হয়, তাহলে আমরা সুস্পন্দ বিন্দু পাবো। আর এইটা যদি আমার λ/4 এর বেজোড় গুণিতক হয়, তখন আমরা পাবো হচ্ছে নিস্পন্দ বিন্দু। এইটুকু পর্যন্তই আমরা গত ক্লাসে পড়েছিলাম, এর বাইরে আমরা কিছু পড়ি নাই। ঠিক আছে? আচ্ছা, সো এই তো আপনারা অনেকে কমেন্ট করতেছেন, ভাইয়া বায়োলজি ক্লাস মাত্র শেষ হলো, এবং আমিও কিন্তু এই জাস্ট এই মাত্রই হচ্ছে লাস্ট ক্লাস পর্যন্ত আমরা যা যা কিছু পড়ছিলাম সেগুলো একবার কুইকলি গো থ্রু করা শেষ করলাম। আমি চাইলে একটু আগে শেষ করতে পারতাম, ইচ্ছা করে একটু ডিলে করতেছিলাম, স্লোলি দেখাচ্ছিলাম, যেন আপনাদের বায়োলজি ক্লাসে যারা ছিল তারা যেন এসে একেবারে নতুন মানে শুরু থেকে যেন ধরতে পারে আমাদের মধ্যে আমাদের সাথে। ঠিক আছে, তাহলে এইটুকু পর্যন্ত ক্লিয়ার। এখন আমরা যেটা করব, অনেকগুলো ম্যাথ আছে, আমরা চাইলে ম্যাথ দিয়েও শুরু করতে পারি, বাট আমি যেটা করব প্রথমেই ম্যাথ দিয়ে শুরু করব না, আমি প্রথমে আপনাদেরকে আরেক ধরনের স্থির তরঙ্গ আছে, আমি আপনাদেরকে আরেক ধরনের স্থির তরঙ্গ পড়াবো। তো এই জিনিসটা সবাই খুব ভালো করে মাথায় রাখবেন। স্থির তরঙ্গ দুই প্রকার। স্থির তরঙ্গ কয় প্রকার বললাম ভাইয়া? দুই প্রকার। এবং মাথায় রাখেন, এইটা কিন্তু অনেক বইতেই পাবেন না, অনেক বইতে এইভাবে ডিটেলসে বলা থাকবে না, অনেকের কনফিউশন হয়, ভাইয়া কোন কোন বইতে দেওয়া আছে λ/4 এর জোড় গুণিতক দূরত্বে সুস্পন্দ বিন্দু, এটা কোথায় দেওয়া? শাহজাহান তপন স্যারের বইতে। আবার ভাই ইসাক স্যারের বই খুলে দেখি λ/4 এর জোড় গুণিতক দূর হচ্ছে নিস্পন্দ বিন্দু। একই জিনিস λ/4 এর জোড় গুণিতক সেটাই, কিন্তু শাহজাহান তপন স্যার বলতেছে এটা হচ্ছে সুস্পন্দ বিন্দু, ইসাক স্যার বলতেছে এটা নাকি নিস্পন্দ বিন্দু। তাহলে ভাইয়া কোনটা সঠিক? আমরা কি করব? কই যাব? কার কাছে যাব? তাদের জন্য বললাম, ভাইয়া আসলে আমাদের এই যে স্থির তরঙ্গ, এই জিনিসটাই আসলে দুই প্রকার। একটা হচ্ছে নরমাল স্থির তরঙ্গ, আর আরেকটা হচ্ছে প্রতিফলিত স্থির তরঙ্গ। তাহলে আমরা যেই দুইটা টাইপ দেখলাম স্থির তরঙ্গ ভাইয়া দুই প্রকার, একটা নরমাল স্থির তরঙ্গ, একটা প্রতিফলিত স্থির তরঙ্গ। তাহলে আমরা ভাইয়া লাস্ট ক্লাসে অর্থাৎ লেকচার 2 তে যে স্থির তরঙ্গটা পড়ছিলাম, এটা কোনটা ছিল? নরমালটা ছিল না প্রতিফলিত ছিল? অ্যান্সার হচ্ছে আমরা হচ্ছে লাস্ট ক্লাসে এই নরমাল স্থির তরঙ্গটা পড়ে আসছি, যেখানে আপনার λ/4 এর জোড় গুণিতক দূরে যদি থাকে এক্স এর ভ্যালুটা, তাহলে হচ্ছে সুস্পন্দ বিন্দু পাওয়া যায়। আমরা এইটা পড়ে আসছি। আজকে আমরা দেখব প্রতিফলিত স্থির তরঙ্গের ক্ষেত্রে এক্স যদি λ/4 এর জোড় গুণিতক দূরত্ব হয়, তখন সুস্পন্দ না হয়ে নিস্পন্দ বিন্দু পাবো। এবং এই পয়েন্টটাই আমরা এখন পুরাটা দেখব এবং প্রুফ করব। তাহলে চলেন আমরা শুরু করি। সবাই কি রেডি? সবাই কি রেডি? তাসমি বলছে বাসায় যাব। আপনি কি বাসা থেকে দূরে পালায় যায় কোথাও থেকে অনলাইন ক্লাস করতেছেন? মিনময় বলছে ভাইয়া আমার কমেন্ট গুলো বলেন না কেন, যেন আপনি ক্লাস সুন্দর করে করতে পারেন। আমি যদি কমেন্ট করতে থাকি, কমেন্ট পড়তে থাকি, মিনময় বলেছে ভাইয়া আসসালামু আলাইকুম, মিনময় বলেছে ভাইয়া কেমন আছেন, তাহলে তো মিনময়ের পড়াটা আর হবে না। তো এখন আমরা খুব ডেঞ্জারাস একটা জিনিস পড়তে যাচ্ছি, এবং এইটা পড়ার আগে যদি আপনি আপনার মাইন্ডকে ফুললি ওই দিকে ট্রিগার না করেন যে ভাই এখন আমার দুনিয়া উল্টায় যাক, যাই হোক না কেন, এখন আমি প্রতিফলিত স্থির তরঙ্গের ভিতরে ঢুকে যাব, এই মানে মেন্টালিটি নিয়ে যদি আপনি রেডি না হন, আপনার
খাতা কলম নিয়ে একদম ফিটফাট হয়ে যদি না বসেন, চোখে ঘুম আসলে একটু চা খেয়ে একটা কফি খেয়ে যদি আপনি ঝাড়া দিয়ে না বসেন, তাহলে আগামী কিছুক্ষণ আপনি বুঝবেন না। তো আমরা খুব ডেঞ্জারাস জিনিস পড়বো। বাট আমরা চাই যখন ক্লাসে 8:30 9:15 বাজবে, তখন আমরা একটু গাটা এলায় দিয়ে বলবো, "ওহ! জোস একটা জিনিস শিখলাম।" এইটুকু যেন আমরা করতে পারি। মানে ১ ঘন্টা খুব প্রেশার যাবে। প্রেশারের পর যেন আমরা খুব মানে একটা ভালো লাগা কাজ করে অনেক ভালো একটা জিনিস শিখছি। ঠিক আছে? তাহলে আমরা শুরু করতেছি। আ প্রতিফলিত স্থির তরঙ্গ। ১ম এ আমার সাথে যদি আঁকতে পারেন ভালো, না আঁকতে পারলে সমস্যা নাই। ১, ২, ৩, ৪ তো ও তাহলে এবার আমরা যে সিনারিওটা নিয়ে কাজ করতেছি সেটা কিরকম? সেটা হচ্ছে এইরকম যে একটা তরঙ্গ আছে। আগের মতোই অগ্রগামী তরঙ্গ যেরকম থাকতো এরকম y1 একটা তরঙ্গ আছে। এই তরঙ্গটা সামনের দিকে যাচ্ছে। যাওয়ার পর একটা কাহিনী ঘটছে। কাহিনী কি? এই তরঙ্গটা সামনে যেয়ে একটা বাধার সাথে ধাক্কা খাইছে। মানে সামনে ধরেন একটা দেয়াল আছে বা সামনে ধরেন খুব ভারী কিছু একটা আছে। ওইখানে যেয়ে তরঙ্গটা ধাক্কা খাচ্ছে। ধাক্কা খাওয়ার পর তরঙ্গটা প্রতিফলিত হয়ে এইভাবে ফেরত আসতেছে। ধাক্কা খেয়ে তরঙ্গটা ফেরত আসতেছে। তাহলে এদিক থেকে তো Y1 যাচ্ছে। মানে আপনি ধরেন কথা বলতেছেন, ওই তরঙ্গটা তো এদিকে কন্টিনিউয়াসলি যাচ্ছেই। তো আপনার কথাটাই ধরেন ধাক্কা খেয়ে প্রতিফলিত হয়ে আবার ফেরতও আসতেছে। তাহলে এই আপনার কথাই যাচ্ছে, আবার আপনার কথাই প্রতিফলিত হয়ে ফেরত আসতেছে। এই ২ টা মাঝখানে উপরিপাতন হবে। উপরিপাতন মানে কি? উপরিপাতন মানে হচ্ছে ২ টা তরঙ্গ যখন একই সময়ে কোন একটা মাধ্যমের কণাগুলোর উপর এসে পড়ে, তখন ২ টা তরঙ্গ মিলে একত্রে কণাগুলোকে টানতে থাকে। ফলে কোন একটা মুহূর্তে ওই কণাটার সাম্যাস্ত থেকে সরণ কতটুক হবে সেটা হচ্ছে ওই ২ টা তরঙ্গ আলাদাভাবে যেইটুকু সরণ ঘটায়, ওই ২ টা সরণের লব্ধি করলে আমি প্রত্যেকটা কণা সরণ পাবো। তাহলে এখানে কাহিনী কি? একটা তরঙ্গ সামনে যাচ্ছিল, এটা ধাক্কা খেয়ে ব্যাক করতেছে। তাহলে এই তরঙ্গটাই কন্টিনিউয়াসলি যাচ্ছে সামনে, আবার ওইটারই একটা অংশ ধাক্কা খেয়ে ব্যাক করতেছে। ফলে ২ টা একসাথে ওভারল্যাপ করে উপরিপাতিত হয়ে লব্ধি কি তৈরি করবে? সেটাই স্থির তরঙ্গ। বাট এটা যেহেতু প্রতিফলিত হয়ে আসতেছে, তাই প্রতিফলিত স্থির তরঙ্গ। এখন তাহলে পার্থক্য কি? বলবেন ভাইয়া এই দিক থেকে একটা ছাড়ছি আবার ওই দিক থেকে একই রকম আরেকটা ছাড়লাম। লাস্ট ক্লাসে যেটা পড়ছিলাম ওইটা আর এটা তো একই তাহলে মনে হচ্ছে। না, একটু চেঞ্জ আছে। কোথায় চেঞ্জ আছে? y1 আগের মতোই ভাইয়া a sin 2 পাই বাই ল্যামডা bt মাইনাস x, কোনো সমস্যা নেই, আগের মতোই। ঠিক আছে? আবার y2 আগে আমরা কি পড়তাম? a sin 2 পাই বাই ল্যামডা, এখন কি bt মাইনাস x হবে? দেখি কি আর কার মনে আছে, এখন কি bt মাইনাস x হবে নাকি bt প্লাস x হবে? কমেন্ট করেন তো। vt প্লাস এক্স হবে। সাব্বির বলছে ভাইয়া মাত্র জয়েন করছি, বুঝবো কিনা? হ্যাঁ বুঝবেন ইনশাল্লাহ। প্লাস এক্স হবে, ভেরি গুড, অনেকে বলছে। এখন তাহলে ভাইয়া আগেও তো এভাবে লেখছে এবং ভাইয়া কিন্তু বলছি বইতে যেরকম বলা থাকে যে সামনে যাচ্ছে এই জন্য মাইনাস, তাহলে উল্টো দিক থেকে আসতেছে উল্টো দিক বোঝানোর জন্য প্লাস। এইরকম কিন্তু ব্যাখ্যাটা না, ব্যাখ্যাটা কিন্তু অন্যরকম। এবং এই ব্যাখ্যাটা আপনাকে মোস্ট অফ দা মানে আমার যতটুকু জানা আছে কোনো বইতে আপনাকে এত সুন্দর করে বলবে না যে কেন এখানে প্লাসটা দেওয়া হয়েছে।
গত ক্লাসে কিন্তু আমি খুব সময় নিয়ে ডিটেইলসে বুঝাইছিলাম যে কেন এখানে প্লাসটা দিছি। তো যারা মনে পড়তেছে না তাদেরকে একটু বলি, এইটাকে রেফারেন্স ধরতাম। রেফারেন্স থেকে দূরের কোনো বিন্দুতে, এরকম কোনো একটা বিন্দুতে এই তরঙ্গটা এখান থেকে কাঁপা শুরু করে এখানে একটু পরে এসে পৌঁছাইতো। তাহলে এই কণার তুলনায় এই কণায় দশা কম হইতো। ওই কম বোঝানোর জন্য 2π/λ × x এটা বিয়োগ করতাম। কিন্তু নীল কালার তরঙ্গ তো এই দিক থেকে আসতেছে, তাহলে ও আগে এই কণাটাতে পৌঁছাবে, পরে যাই হচ্ছে রেফারেন্সে পৌঁছাবে। যেহেতু এই কণাটা একটু আগে কাঁপা শুরু করছে, তাই এই কণাটার জন্য রেফারেন্সের জন্য কম্পনটা হচ্ছে 2π/λ ওর জন্য আরেকটু বেশি হয়, তাই 2π/λ × x। ঠিক আছে? এখন এখন আমাকে এই এক্সটা কোথা থেকে নিচ্ছি, ধরেন এইটা হচ্ছে রেফারেন্স, এইটা হচ্ছে রেফারেন্স। সো এই রেফারেন্স থেকে কিছু দূরে একটা বিন্দু, এই বিন্দুতে ধরেন আমরা কাজ করতেছি, এইটুকু হচ্ছে এক্স। ওকে, এখন আমাকে কয়েকজন কমেন্ট করছে, ভাইয়া আপনি তো একটা জিনিস ভুলে গেছেন। কি কমেন্ট করছে? যে ভাইয়া আপনি হচ্ছে কি দেন নাই, আপনি এই সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ করেন নাই। হ্যাঁ, কেন ক্লোজ করি নাই? কারণ এখানে একটা পাই যুক্ত হবে, এখানে একটা পাই যোগ হবে। এখন বলবেন ভাইয়া পাইটা কেন যোগ হবে? কারণ দেখেন এই তরঙ্গটা যাচ্ছিল কি সামনের দিকে, মানে হলুদ কালারের তরঙ্গ, ইয়েলো তরঙ্গটা চিন্তা করেন। y1 যাচ্ছিল হচ্ছে সামনের দিকে, এভাবে যাচ্ছে যাচ্ছে যাচ্ছে। ও তো সোজা সামনে চলে যাওয়ার কথা, ওর দিকটা কি ঘুরে গেছে না? মানে ব্যাপারটা এরকম হচ্ছে, ধরেন আমি যাচ্ছিলাম, ও ঠাস করে একটা বাড়ি খেলাম, বাড়ি খেয়ে আমি আবার ঘুরে গেলাম। এই যে আমি ঘুরছি, এই দিক থেকে আমি ঘুরে এই দিকে আসছি। কোন একটা বস্তুকে ঘুরাইতে হইলে কত ডিগ্রি ঘুরাই, মানে কত ডিগ্রি ঘুরাইলে বস্তু উল্টা দিকে আসবে? 180 ডিগ্রি। আপনি একটা বস্তুকে সোজা যাচ্ছিল, আপনি মাঝখানে টোকা দিয়ে 180 ডিগ্রি ঘুরাই দেন, তখন হচ্ছে সে উল্টা দিকে আসা শুরু করবে। তার মানে যেহেতু এই কালো ইয়েলো কালার ওয়েভটাকে আমি উল্টো দিকে ঘুরাইতে হয়েছে, তারপর সে এই দিকে আসছে, তো উল্টাই দিকে ঘুরানো মানে তাকে 180 ডিগ্রি ঘুরাইতে হবে। ওই কারণে এই 180 ডিগ্রি কোণ বা পাই রেডিয়ানটা আমি যুক্ত করছি। তাহলে আমাদের আগের নর্মাল স্থির তরঙ্গের ক্ষেত্রে ওইটা যুক্ত করা লাগতো না, কারণ ওইখানে তো এমন হতো না যে কোনো একটা জিনিস ধাক্কা খেয়ে ফেরত আসতেছে। ওইখানে কি হইতো, ওই দিক থেকে একটা সাউন্ড ছাড়তেছি, এই দিক থেকে একটা সাউন্ড ছাড়তেছি, দুইটা মিলে ওভারল্যাপ করতো, বা এই দিক থেকে একটা তরঙ্গ, ওই দিক থেকে একটা তরঙ্গ ছাড়ছি, দুইটা ওভারল্যাপ করতো। কিন্তু এখন একটা তরঙ্গই ছাড়ছি, এটা যে প্রতিফলিত হয়ে ফেরত এসে তারপর হচ্ছে ওই প্রতিফলিত অংশটা আর এদিক থেকে ছাড়াটা দুইটা একসাথে উপরিপাতিত হয়ে এই স্থির তরঙ্গটা তৈরি করতেছে। আমাকে একজন জিজ্ঞেস করছে রেফারেন্স কি এখন ওই প্রতিফলকটা? অ্যান্সার হচ্ছে না, রেফারেন্স হচ্ছে এই জায়গাটাই, এটা আমরা কিন্তু মার্ক করে দিছি। এখন তাহলে আমরা যদি যুক্ত করি, এইটাকে আমরা কি বলতে পারি? যদি পাই যুক্ত হয় সাইন 180 প্লাস থিটা, এটাকে আমরা বলতে পারি না মাইনাস সাইন থিটা? এটা তো মনে হয় আপনারা জানেন যে ভাইয়া সাইন পাই প্লাস থিটা ইজ ইকুয়ালস টু মাইনাস সাইন থিটা। তাহলে আমরা এখান থেকে আলটিমেটলি কি পাবো? আমরা এখান থেকে পাবো হচ্ছে মাইনাস এ সাইন 2π/λ ভিটি প্লাস এক্স। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের y2। এবার আমাদের কাজ হবে, দুইটা মিলে টোটাল কতটুক তৈরি হয়েছে সেটা বের করা। দ্যাট মিনস y1 প্লাস y2 যদি দুটা যুক্ত করি, তাহলে আমাদের কি আসবে? এ কমন নিলে সাইন 2π/λ ভিটি মাইনাস এক্স মাইনাস সাইন 2π/λ ভিটি প্লাস এক্স। ঠিক আছে, এইরকম একটা জিনিস চলে আসবে। বা আমরা মাইনাসটাকে যদি বাইরে নিয়ে আসি, মাইনাস 2a সাইন 2π/λ ভিটি প্লাস এক্স মাইনাস সাইন 2π/λ ভিটি মাইনাস এক্স, এইটা থাকে। ঠিক আছে, তাহলে এইটুকু পর্যন্ত তো মোটামুটি বুঝতে পেরেছেন। আচ্ছা, এখন আমরা যেটা করব, যেহেতু এইখানে আর জায়গা নাই, তো আমরা এইটাকে একটু কপি করে নিয়ে যাব পরের পেজে। কপি পেস্ট না, একদিনও থাকে না।
এই তো। সো আমরা এখান থেকে তাহলে আলটিমেটলি দেখতে পাচ্ছি যে ওয়াই সমান সমান আমাদের এইটুকু ছিল। এখন দেখেন এইটাকে কি আমরা একটু সাজায় বলতে পারি যে ভাইয়া এখানে আসলে কি আছে, ধরেন এইটা হচ্ছে এ প্লাস বি, আর এখানে অলমোস্ট কি এ মাইনাস বি, এরকম একটা ব্যাপার না, সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি। তো আমরা কিন্তু এইটা জানি যে ভাইয়া সাইন এ প্লাস বি মাইনাস সাইন এ মাইনাস বি কি হয়, 2 সাইন বি কস এ, এই জিনিসটা হয় না, 2 সাইন বি কস এ। ঠিক একই রকম ভাবে এইখানেও চলে আসবে। আহ আচ্ছা, এখানে তো -2a ছিল না, শুধু এ হবে, এখানে একটা ভুল হয়েছে সম্ভবত, এখানে 2a হবে না, এখানে শুধু হচ্ছে -a হবে। 2 তো হচ্ছে মানে দুইটা যোগ করার পর তারপর আসবে, তাহলে ওই 2টা ফার্স্টে নিয়ে আসলাম, -2a, তারপর হচ্ছে কি আসবে ফার্স্টে, আমরা যদি লিখি সাইন বি, তাহলে কি হবে 2π/λ ইন্টু এক্স। আচ্ছা, ইন্টু কজ এ কি ভিটি, মানে 2π/λ ইন্টু ভিটি, এইটুকু তাহলে থাকবে। ঠিক আছে, আচ্ছা, তাহলে আমরা এইটুকু পর্যন্ত লিখে ফেলতে পারলাম যে ভাইয়া আমাদের যে তরঙ্গের সমীকরণটা কি, সেটা আমরা লিখে ফেললাম। তো আগের বার অর্থাৎ গত ক্লাসে আমরা যে ইকুয়েশনটা পেয়েছিলাম নর্মাল স্থির তরঙ্গ, আর আজকে যে ইকুয়েশনটা পেলাম প্রতিফলিত স্থির তরঙ্গ, সেটার মধ্যে কি কোনো পার্থক্য পেলেন, মানে সেই দুইটার মধ্যে, দুইটা ফাইনাল ইকুয়েশনের মধ্যে কোনো কি পার্থক্য আছে? ভাইয়া দূরত্ব এক্স থেকে না নিয়ে প্রতিফলক থেকে নিলে কি হইতো, আমরা প্রতিফলক থেকে যদি নিতাম তাহলে আলাদাভাবে কাউন্টিং গুলা হইতো, তখন আমরা সুস্পন্দ বিন্দু নিস্পন্দ বিন্দু ওগুলার কাউন্টিংটাও প্রতিফলক থেকে কাউন্টিং গুলো হইতো। তখন আমার যেটা হইতো, প্রতিফলক থেকে যদি নিই তখন আর আমাদের প্লাস মাইনাস গুলো এইভাবে হইতো না, তখন প্রতিফলক থেকে যদি আমরা নিতাম তাহলে y1 লেখার সময় ভিতরে প্লাস আসতো, y2 লেখার সময় ভিতরে মাইনাস আসতো, এবং প্লাস পাইটা কোথায় যুক্ত হইতো ওইটাও আমাদের চেঞ্জ করে চিন্তা করে বসানো লাগতো। ঠিক আছে, তাহলে আমাকে পার্থক্যগুলো অনেকে বলতেছিল, এর মধ্যে একটা ছিল হচ্ছে এরকম যে ভাইয়া এখানে হচ্ছে আগে মাইনাস ছিল না, এখন মাইনাস আছে। আচ্ছা, আর কি কোনো পার্থক্য আছে? আমরা যদি একটু কম্পেয়ার করি, এখানে আপনি যদি স্ট্যান্ডার্ড ইকুয়েশনের সাথে তুলনা করেন, স্ট্যান্ডার্ড ইকুয়েশন কিরকম, তরঙ্গের স্ট্যান্ডার্ড ইকুয়েশন, সেখানে কি থাকে, y = বিস্তার সাইন 2π/λ ইন্টু ভিটি, এইরকম কিছু একটা চলে আসবে, তাই না? এখন আমরা যদি কম্পেয়ার করি, এখন বলবেন যে ভাইয়া সাইন তো আছে এইখানে, তাহলে এই সাইনের সাথে এই সাইন মিলে যাবে, বাদ বাকি অংশটা হবে হচ্ছে আপনার ওই বিস্তারের সমান, এরকম মনে হইতে পারে। অ্যান্সার হচ্ছে না ভাই, এরকম হবে না। এখানে সাইন নাকি কজ সেটা মেইন ব্যাপার না, আপনার মেইন ব্যাপার হচ্ছে ভিতরে কি আছে, আপনার মেইন ব্যাপার হচ্ছে ভিতরে কি আছে। এই যে 2π/λ ভিটি, এখানেও কি 2π/λ ভিটি, তার মানে আপনার আলটিমেটলি এই অংশটা আর এই অংশটা হচ্ছে ম্যাচ করে যাবে, বাদ বাকি টোটাল যা আছে এই যে -2a সাইন 2π/λ এক্স, এইটা হবে হচ্ছে বিস্তারের সমান। ঠিক আছে, আমরা এইখান থেকে আমরা বুঝতে পারলাম যে ভাই আমাদের বিস্তার হবে -2a ইন্টু সাইন 2π/λ ইন্টু এক্স। এটা কি, এটা হচ্ছে প্রতিফলিত স্থির তরঙ্গের জন্য বিস্তার, এইটা প্রতিফলিত স্থির তরঙ্গের জন্য বিস্তার। তো আমরা গতদিন যখন বিস্তার বের করেছিলাম নর্মাল স্থির তরঙ্গের জন্য, তখনও কি এক্স্যাক্টলি এরকমই আসছিল যে 2a সাইন, মানে মাইনাসটা যদি বাদও দিই, যে মাইনাস বা প্লাস এটা ম্যাটার করে না, বিস্তারের ক্ষেত্রে তো মনে হয় বলছিলাম যে +10, বিস্তারের ভ্যালু +10, এটা যে কথা বুঝাবে, বিস্তার ভ্যালু -10 একই কথাই বুঝাবে, কারণ +10 মানে উপরে 10 যে আবার নিচে 10 আসা, আবার 10 আবার -10 একই, কিন্তু -10 যদি বিস্তার হইতো, নিচে 10 যে আবার উপরে 10, নিচে 10 উপরে 10 একই ব্যাপার। তো বিস্তার +10 -10 ম্যাটার করে না, কিন্তু আগের বারের সাথে এইবারে একটা পার্থক্য আছে। পার্থক্য কি দেখেন,
আগের বারে যে বিস্তার ছিল, মানে আগের বার নর্মাল স্থির তরঙ্গের যদি সমীকরণ আমরা বলি, নর্মাল স্থির তরঙ্গের ক্ষেত্রে সমীকরণটা কি ছিল ভাইয়া একটু লিখে দিই। নর্মাল স্থির তরঙ্গের ক্ষেত্রে সমীকরণ ছিল y is equals to 2a cos 2 pi by lambda into x sin 2 pi by lambda into vt। এই ছিল সিস্টেমটা, এবং ওইখানে বিস্তার হইতো কতটুকু, এই যে এইটুকু অংশ, কারণ এটা তো ভিটি যুক্ত টার্ম, এটা তো সাইনের সাথে রিলেট হবে, তো ভিটি ছাড়া যে অংশটা, সেই অংশটা হচ্ছে বিস্তার হইতো। আগে বিস্তারের মধ্যে কি ছিল, cos 2 pi by lambda x। আগে বিস্তারের মধ্যে ছিল হচ্ছে cos 2 pi by lambda into x, আর এখন এটা কি হয়ে গেছে, এখন এটা হয়ে গেছে sin 2 pi by lambda x। তাহলে সাইন আগে ছিল cos, এখন এটা হয়ে গেছে সাইন। তাহলে আগে যেখানে যেখানে ম্যাক্সিমাম পাইতাম, এখন কি সেখানে সেখানে মিনিমাম পাওয়া উচিত না? কারণ সাইন 90 ডিগ্রি কত 1, cos 90 কত 0। না, যেখানে সাইন সর্বোচ্চ হয় সেখানে কি cos মিনিমাম হয়, আবার যেখানে cos সর্বোচ্চ হয় যেখানে সাইন হয় মিনিমাম। তা আগের বার সবকিছু বিস্তারটা কত বেশি হবে কত কম হবে সেটা নির্ভর করতো cos কোথায় বেশি হবে কম হবে, এখন সাইনের উপর। তাহলে আগে যেখানে সর্বোচ্চ পাইতাম এখন সেখানে সর্বনিম্ন পাবো, এটাই স্বাভাবিক। এই কারণেই বলছিলাম যে আগে যেখানে যে জোড় গুণিতকে সুস্পন্দ পাইতাম, এখন ওই জোড় গুণিতকে আমি পাবো নিস্পন্দ। ঠিক আছে। আচ্ছা, এই মোহাম্মদ মাহাদিন একে কমেন্ট করে যাচ্ছে, ভাইয়া আমি একটু ওয়াশিংটন যাব, একটু থাকবেন এই স্লাইডে, আমি 3 মিনিটের মধ্যে আসবো। এই লেম কমেন্ট কে করতেছে? সো আমি একটু তাহলে এই জিনিসটা যেহেতু আমরা বুঝে ফেলছি, তাহলে আমরা এইটার উপর ভিত্তি করে তাহলে একটা কাজ করব, যে আমাদের সুস্পন্দ এবং নিস্পন্দ বিন্দুগুলোকে আমরা আইডেন্টিফাই করব। বিস্তার আসছে হচ্ছে আমাদের -2a sin 2 pi by lambda into x। এখন আমরা সর্বোচ্চ এবং সর্বনিম্ন বের করার চেষ্টা করি। তো এ ম্যাক্স কোথায় পাওয়া যায়? এ ম্যাক্স হইতে পারে +-2a, এবং এটা কখন হবে, যখন সাইনের ভিতরে যে অ্যাঙ্গেলটা, সাইনের ভিতর যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা যখন 90 ডিগ্রি হবে। 90 ডিগ্রি মানে কত, π/2, বা হচ্ছে আমার 270 ডিগ্রি যদি হয়, সাইন 270 কত, -1, তো 3π/2 বা 360 500 450 450 ডিগ্রি, অর্থাৎ 5π/2 বা 7π/2, অর্থাৎ π/2 এর বেজোড় গুণিতক দূরত্ব গুলো যখন হয় তখন হচ্ছে আমার সাইনের ভ্যালু সর্বোচ্চ হয়, এবং সাইনের ভ্যালু +1 বা -1 হইলে আমি বিস্তারটা সর্বোচ্চ পাবো। এখন যদি উভয় পাশ থেকে পাই গুলোকে কাটাকাটি করে দিই, পাই 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 পাই, অনেকগুলো পাই কাটা, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি x সমান সমান কত, λ/4, 3 λ/4, 5 λ/4, 7 λ/4, অর্থাৎ λ/4 এর বিজোড় গুণিতক দূরত্ব। এই বিন্দুগুলোতে আমরা কি পাচ্ছি, বিস্তারটা সর্বোচ্চ পাচ্ছি। দেখেন এখানে কিন্তু ম্যাক্স, সর্বোচ্চ পাওয়া মানে কি, সুস্পন্দ বিন্দু। অতএব x ইকুয়ালস টু 2n-1 λ/4, এইটা যদি হয় তাহলে আমরা পাই হচ্ছে সুস্পন্দ। বিজোড় গুণিতকে আমরা এখন সুস্পন্দ পাচ্ছি, আগে পাইতাম কি নিস্পন্দ, এখন উল্টে গেছে। তাহলে ঠিক একই রকম ভাবে আমরা বের করতে পারবো যে এ মিনিমাম কোথায় হয়। এ মিনিমাম হয় হচ্ছে 0। কোথায় হবে, যখন আপনার এই যে ভিতরের অ্যাঙ্গেলটা 2π/λ ইন্টু x, এটা যখন 0 হবে, সাইন 0 মানে কত 0, সাইন 180 বা পাই মানে 0, সাইন 2π মানে 0, 3π মানে 0, 4π মানে 0, এই বিন্দুগুলোতে হচ্ছে আপনার এটা সর্বনিম্ন হবে, অর্থাৎ 0 হবে, সাইনের ভ্যালুটা 0 হবে। সো পাই গুলো কাটাকাটি করে ফেললে আমাদের কাছে অবশিষ্ট থাকবে x is equals to 0, λ/2, 2 λ/2, 3 λ/2, এটসেট্রা। বা আমি চাইলে এগুলোকে একটু 2 দিয়ে উপরে নিচে গুণ করে লিখতে পারি 2 λ/4, 4 λ/4, 6 λ/4, ডট 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 ডট। অর্থাৎ যখন আমার λ/4 এর জোড় গুণিতক হবে, x যখন λ/4 এর জোড় গুণিতক হবে, তখন আমি কি পাচ্ছি, মিনিমাম পাচ্ছি। বিস্তার মিনিমাম, তার মানে কাঁপতেছেই না, একেবারে অল্প কম্পন, তার মানে কি আমার এটা নিস্পন্দ বিন্দু। তাহলে আগে যেখানে আমরা সুস্পন্দ পাইতাম, এখন ওইখানে কি পাচ্ছি, নিস্পন্দ। তাহলে এইভাবে হচ্ছে সিস্টেমটা
উল্টে যায়। ঠিক আছে? একজন আমাকে কমেন্ট করছে, "কেন ভাই এখানে বিস্তার +-2 এ নিলাম?" কারণ এতক্ষণ তো বলছি, বিস্তার +10 মিটার যে কথা, বিস্তার -10 মিটার নেওয়া একই কথা। কারণ বিস্তার মানে সাম্যাবস্থা থেকে কত দূর সর্বোচ্চ কাঁপবে। সাম্যাবস্থা থেকে +10 মিটার মানে বাইরে সর্বোচ্চ 10 মিটার যাবে। তার অর্থ তো ভিতরেও 10 মিটার যাবে। আবার আমি যদি বলি বিস্তার -10 মিটার, তার মানে কি ভিতর দিকে সর্বোচ্চ 10 মিটার যাবে। ভিতর দিকে সর্বোচ্চ 10 মিটার গেলে বাইরের দিকেও সর্বোচ্চ 10 মিটার যাবে। দ্যাট মিনস বিস্তার +10 যে কথা, বিস্তার -10 একই কথা। এজন্য +-2 নিয়ে কাজ করব। তাহলে আমরা সুস্পন্দ বিন্দু কোনগুলা ছিল যেগুলো অনেক বেশি বিস্তারে সর্বোচ্চ পরিমাণ কাঁপে, সর্বোচ্চ পরিমাণ শক্তি সব বিন্দুতে থাকে, ওগুলো হচ্ছে সুস্পন্দ বিন্দু যেখানে বিস্তার সর্বোচ্চ হয়। তাহলে আমরা পাইলাম λ/4 এর বিজোড় গণিত দূরে সুস্পন্দ বিন্দু পাওয়া যায়, আর জোড় গণিত দূরে হচ্ছে নিস্পন্দ বিন্দু পাওয়া যায়। জিনিসটা উল্টে গেল। ঠিক আছে? তাহলে এইটুকু পর্যন্ত এইটুকু পর্যন্ত যারা কনসেপ্ট ক্লিয়ার, ভালোভাবে ধরতে পারছেন, তারা ভাইয়াকে একটু কমেন্ট করে জানাবেন যে ভাইয়া ক্লিয়ার। তো কমেন্টটা একটু করেন, CLEAR। ওকে, অনেকগুলো ক্লিয়ার চলে আসছে। ডান ডান ডান। আচ্ছা, ঠিক আছে। তাহলে আমি অলরেডি তো পুরোটা একবার রিভিউ করলাম, তারপরও ভাই একটু ছোট্ট করে বলি। আমরা গত ক্লাসে কি দেখছিলাম, গত ক্লাসের বা তার আগের ক্লাসে আমরা অগ্রগামী তরঙ্গ দেখছি। তারপর গত ক্লাসে আমরা স্থির তরঙ্গ দেখলাম কি যে ভাই এই থেকে একটা শব্দ আসতেছে, এদিক থেকে আরেকটা শব্দ আসতেছে, দুইটা মিলে কিছু একটা হচ্ছে। দুইটার বিস্তার সমান ছিল, দুইটার তরঙ্গ দৈর্ঘ্য সমান ছিল, ফ্রিকোয়েন্সি সমান ছিল, দুইটা মিলে একসাথে উপর উপর করে কি হচ্ছে, কিছু কিছু কিন্তু অনেক বেশি কাঁপতেছে, অনেক বেশি ভাবে কাঁপতেছে। কিন্তু কিছু কিছু পয়েন্ট আছে এরকম জিরো বসে আছে, এটা কোনো কম্পন নাই। যেসব জায়গায় একদম কোনো কম্পন নাই, ওগুলো হচ্ছে কি নিস্পন্দ বিন্দু ছিল। আর যে সকল বিন্দু সর্বোচ্চ বিস্তারে অনেক বেশি রেঞ্জে কাঁপে, এরা কি ছিল? সুস্পন্দ বিন্দু। সুস্পন্দ বিন্দুতে বিস্তার সবথেকে বেশি, বিস্তার যত বেশি হয় ওখানে সাউন্ডটা তত বেশি তৈরি হয়। আর যেটা হচ্ছে নিস্পন্দ বিন্দু, কোনো বিস্তার নাই, সেখানে কোনো বিস্তার নাই, তার মানে কি ওইখানে সাউন্ডটা হচ্ছে জিরো, কোনো সাউন্ড শোনা যাবে না। তো কোনো একটা জায়গায় যদি আপনার আহ স্থির তরঙ্গ তৈরি হয়েছে কিনা, এইটা স্যার 4 পাই তো কাটলেন না 5 লাইনে, বুঝলাম না। 4 পাই তো কাটলেন না, 4 পাই তো কাটলেন না 5 নাম্বার লাইনে, কই জানি বলছে 1 2 3 4 5। 4 পাই, 4 পাই বলে কাটি নাই। আহ কি বলছে বুঝিনি। আচ্ছা, 4 পাই কাটি নাই, কাটছি তো, সবই তো কাটছি দেখা যাচ্ছে। আচ্ছা, তো আমরা টোটালটাকে যদি একটু এইভাবে বলি যে এটা তো ইকুয়েশন দিয়ে জাস্ট, আমার যদি প্রতিফলিত হয়ে আসে তাহলে বিজোড় গুণিতক দূরে হবে, আর যদি প্রতিফলিত হয় নরমালি আসে তাহলে হচ্ছে আমাদের জোড় গুণিতক দূরে সুস্পন্দ বিন্দুগুলো পাওয়া যাবে। এই তো। এখন আমরা একটু যদি বলি যে ভাইয়া কোনো একটা জায়গায় মানে স্থির তরঙ্গ তৈরি হয়েছে কিনা কিভাবে বুঝবো? স্থির তরঙ্গ তৈরি হয়েছে কিনা কিভাবে বুঝবো? ধরেন আমি তো এতক্ষণ ধরে আপনাদেরকে কি বুঝাইলাম যে ভাইয়া একটা তরঙ্গ এদিকে যাচ্ছে, একটা তরঙ্গ এদিকে যাচ্ছে। সো এগুলা তো হচ্ছে আপনি ইকুয়েশন দেওয়া আছে, তারপর জানি হচ্ছে কাজ টাজ করে তারপর হচ্ছে বুঝছেন যে ভাই এদিকে একটা ত্রিকোণমিতিক ফাংশন, এদিকে একটা ত্রিকোণমিতিক ফাংশন, দুটো যোগ করব, সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি সূত্র খাটাবো, একটা বিস্তার আসবে ক্যালকুলেশন করে। কিন্তু বাস্তব লাইফে কি এরকম ম্যাথ করে করে বোঝার উপায় আছে? না। বাস্তব লাইফে ধরেন আপনাকে দুইটা শব্দ তরঙ্গ দিয়ে দিছে, বা একাধিক শব্দ তরঙ্গ মিলে আপনি জানেনও যে এখানে কয়টা তরঙ্গ আছে। বাস্তব লাইফে আপনাকে ধরেন হচ্ছে কোনো একটা জায়গায় কোনো একটা সাউন্ড টাউন্ড তৈরি হচ্ছে, আপনাকে বললো যে এই সাউন্ডটা কি এখানে স্থির তরঙ্গ নাকি নর্মাল তরঙ্গ নাকি কি তৈরি হয়েছে, আপনি কিভাবে বুঝবেন? তো আমি এখন একটা ছোট্ট বর্ণনা দিব। এই বর্ণনাটা একটু কষ্ট করে খুব কনসেন্ট্রেশন নিয়ে শুনতে হবে। ধরলেন আপনি কোনো একটা জায়গায় পার্টিতে গেছেন, যাওয়ার পর আপনি একটা জায়গায় দাঁড়ায় আছেন, ওই জায়গায় যায় আপনি হচ্ছে সাউন্ড শুনতেছেন, পি এরকম সাউন্ড শুনতেছেন। তো আপনি একটু সামনে আগাচ্ছেন, এরকম যতই সামনে আগান সবসময় আপনি একই পরিমাণে সাউন্ড শুনতেছেন। ধরেন ব্যাপারটা এরকম, পি সব সময় যে কোনো জায়গায় থাকেন না কেন আপনি একই পরিমাণ সাউন্ড
শুনতেছে। তার মানে কি ওইখানে তৈরি হয়েছে অগ্রগামী তরঙ্গ। ওইখানে অগ্রগামী তরঙ্গ সেটা তৈরি হয়েছে। সমস্যা নেই। তাহলে এইখানে আমার অগ্রগামী তরঙ্গ তৈরি হলো। কিন্তু আমি যদি কোনো জায়গায় যাই এরকম শুনতে পাই, দেখেন খুব ভালো করে খাতা কলম লাগবে না, জাস্ট আপনার মাথাটা এবং চোখটা স্ক্রিনের দিকে থাকা লাগবে এবং কানটা খাড়া করে রাখা লাগবে। যদি আপনি কোনো জায়গায় যে এরকম শুনতে পান, পি, খেয়াল করছেন কি হয়েছে? আমি যখন একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়ায় আছি, পি, সেম সাউন্ড শুনতেছি। আমি পজিশন চেঞ্জ করছি, একটু কমে গেছে। পি, আরেকটু চেঞ্জ করছি, সাউন্ড নাই। আরেকটু চেঞ্জ করছি, বাড়ছে। পি, আরেকটু চেঞ্জ করছি, পি। তাহলে ব্যাপারটা কি হচ্ছে দেখেন, আমি অবস্থান চেঞ্জ করব, তখন কতটুক জোরে শুনবো সেটা চেঞ্জ হবে। আমি একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়ায় থাকবো, একটা নির্দিষ্ট মানের সাউন্ড শুনবো। দেখেন আবার খেয়াল করেন, পি, খেয়াল করছেন? আমি একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়ায় আছি, পি, অবস্থান চেঞ্জ করব, পি। তো এই যে এই সিচুয়েশনটা, আমি একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়ায় আছি, সাউন্ডটা ফিক্স। অবস্থান চেঞ্জ করে সাউন্ডটা বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, তারপর আবার কমতেছে কমতেছে কমতেছে, একটা জায়গায় যায় একদম জিরো। একটা নির্দিষ্ট জায়গায় দাঁড়া আছি, একটা নির্দিষ্ট পরিমাণ সাউন্ড শুনতেছি শুনতেছি শুনতেছি, অবস্থান চেঞ্জ করতেছি, সাউন্ডটা চেঞ্জ হচ্ছে। এই যে এই সিনারিওটা, এটাই হচ্ছে স্থির তরঙ্গ। এই যে সিনারিওটা ভাইয়া বললাম, এটাই হচ্ছে স্থির তরঙ্গ। এবং কোন জায়গায় স্থির তরঙ্গ তৈরি হয়েছে কিনা, দিস ইজ দ্য ওয়ে টু আন্ডারস্ট্যান্ড যে এইখানে স্থির তরঙ্গ প্র্যাকটিক্যালি তৈরি হয়েছে কিনা। তো এবার একটু কষ্ট করে ভাইয়াকে কমেন্ট করেন যে আপনারা কি বুঝতে টুঝতে পারছেন কিনা। আপনাদেরকে বোঝানোর জন্য কত কিছু করা লাগে। বিসমিল্লাহ। ক্লিয়ার? আচ্ছা, ক্লিয়ার। এখন আসেন যে ভাই আমি তো বুঝলাম যে প্র্যাকটিক্যালি কিভাবে হয়েছে, কিন্তু প্র্যাকটিক্যাল শোন ইন লাইভ ক্লাস। সো এটা পরে আর ক্লাস নোট দেখে বুঝতে পারবেন, এটা বোঝার জন্য আবার লাইভ ক্লাসটা আরেকবার দেখা লাগবে আপনাকে। এবার আসি ইকুয়েশন দেখে কিভাবে বুঝবো। ইকুয়েশন দেখে কিভাবে বুঝবো? আচ্ছা, আমি তো একটু কনফিউজ হয়ে যাচ্ছি। কনফিউজটা কি নিয়ে? বোর্ড নিয়ে? না, ঠিক আছে। তো আমি তো একটু কনফিউজ হয়ে যাচ্ছি। সেটা হচ্ছে এই যে তরঙ্গ, তরঙ্গ তো হচ্ছে তরঙ্গ তো হচ্ছে যে মানে অনেক কঠিন চ্যাপ্টার বলে সবাই, তাই না? যে তরঙ্গের গ্রাফটা বুঝি না, তরঙ্গ কি স্থিতিজ তরঙ্গ হয়, এই হয় সেই হয়, মাথার উপর দিয়ে যায়। তো আবার ইকুয়েশন দেখে বুঝে, আমি যদি আপনাদেরকে সবকিছু শিখাই দিই তাহলে তো আপনাদের কাছে তরঙ্গটা বেশি সহজ হয়ে যাবে। তখন আপনার ধুর ফিজিক্স কোনো সাবজেক্ট হলো সবই তো ইজি, পানি ভাত লাগে, তখন তো আরেকটা ভেজাল। তো এটা কি শিখাবো কিনা আপনাদেরকে একটু টেনশনে আছি। তাল পড়া শব্দ, তালের শব্দ কই দেখলেন? এটা হচ্ছে বাঘের গর্জন দিছি একটু আগে। হ্যাঁ, বাঘের গর্জন দিয়ে আপনাদের বুঝাইলাম, আপনারা তালের শব্দ বলেন, এটা হইলো? আচ্ছা যাক, সমস্যা নেই, আপনাদেরকে শিখাই দিই, এটা স্পেশাল টেকনিক আর কি। যদি কোনো তরঙ্গর যদি কোনো তরঙ্গর সমীকরণে সাইন 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 কজ কজ কজ, সাইন সাইন তো এবার সাইন কজ বা কজ সাইন, যদি কোনো সমীকরণে দুটি করে সাইন ও কজ
অনুপাত গুণাকারে থাকে, সাইন ও কস ফাংশন গুণাকারে থাকে এবং একটির ভেতরে এক্স অ্যান্ড অপরটির ভেতরে টি থাকে, তবে তা স্থির তরঙ্গের সমীকরণ। তো অনেকে হয়তো নিচের অংশটুকু দেখতেছেন না, তাই আমি এটাকে একটু উপরে উঠাই দিই, টেনশন নিবেন না। তো ভাই আছে আপনাদের সাথে, তো এই তো একটু উপরে উঠাই দিলাম, হ্যাঁ বেশি উপরে উঠে নেই আইকেন। তাহলে কি বললাম ভাইয়া, আরেকটা কাজ করব, এইটাকে একটু মার্ক করে রাখবো। তো যদি কোনো তরঙ্গর সমীকরণে সাইন ও কস দুইটা ফাংশন গুণাকারে থাকে, মানে ধরেন আমরা একটু আগে পড়ছিলাম না সমীকরণ দুটা কি ছিল, 2a সাইন 2 পাই বাই ল্যামডা ইনটু এক্স ইনটু কস 2 পাই বাই ল্যামডা ভিটি, অথবা 2a cos 2 পাই বাই ল্যামডা এক্স সাইন 2 পাই বাই ল্যামডা ভিটি। দুই রকম পড়ছিলাম, দুইটার মধ্যেই দেখেন এক সাইন কস গুণাকারে ছিল বা কস সাইন গুণাকারে ছিল, একটার মধ্যে এক্স যুক্ত রাশি ছিল, আরেকটার ভিতরে টি যুক্ত রাশি ছিল। তো এটাই বলা হয়েছে, যদি কোনো তরঙ্গ সমীকরণে সাইন এবং কস দুইটা সমীকরণের দুইটা জিনিস এরকম গুণাকারে থাকে এবং একটির ভিতরে এক্স অপরটির ভিতরে টি থাকে, তবে হচ্ছে বুঝবো যে সেটা স্থির তরঙ্গের সমীকরণ। তো এইটা আমি তাহলে একটু বলি বা ইকুয়েশন থেকে একটু দেখাই, তাহলে আরো ভালো বুঝবেন। এই যে এটা আপনারা পাইছিলেন একটু আগে, এইটা হচ্ছে প্রতিফলিত স্থির তরঙ্গের সমীকরণ ছিল। তো দেখেন ফার্স্টে একটা কনস্ট্যান্ট, ওইটা নিয়ে তো কাজ নাই, এটা ছিল সাইন, এটা ছিল কস। সাইন এবং কস দুইটা জিনিস গুণাকারে আছে। একটার ভিতরে কি আছে দেখেন, একটার ভিতরে আছে এক্স, অপরটার ভিতরে আছে কি টি, বাদ বাকিগুলো তো কনস্ট্যান্ট, ওগুলো নিয়ে টেনশন নাই। একটার ভিতরে এক্স আছে, একটার ভিতরে টি আছে, তার মানে এটা একটা স্থির তরঙ্গের সমীকরণ। আবার একটু আগে দেখাইছিলাম কি, একটু আগে বলছিলাম এইটা হচ্ছে নর্মাল একটা স্থির তরঙ্গের সমীকরণ। এখানেও দেখেন সাইন এবং কস দুইটা জিনিস গুণাকারে আছে, একটার ভিতরে আছে এক্স, অপরটার ভিতরে আছে টি, তার মানে এটা একটা স্থির তরঙ্গের সমীকরণ, ঠিক আছে। আচ্ছা, তাহলে এইটুকু পর্যন্ত যদি ক্লিয়ার হয়ে থাকে, তাহলে ভাইয়া একটু ম্যাথের দিকে যাব। আমাকে একটু কষ্ট করে জানাইতে হবে ভাইয়া ক্লিয়ার কিনা, তাহলে আমরা ম্যাথ করব, ঠিক আছে। এই আমাদের প্রথম ম্যাথ, আমরা ম্যাথের সূত্র টুত্র বা সরি ম্যাথের কোশ্চেন আমরা বের করে রাখছি। তো এইটা হচ্ছে আমাদের কত নাম্বার ম্যাথ, P5। ওকে, ক্লিয়ার, অনেকগুলো ক্লিয়ার চলে আসছে। তাহলে আমরা দেখি একটি স্থির তরঙ্গের সমীকরণ, তাহলে তরঙ্গের সমীকরণটা কিন্তু আমাকে দিয়ে দিছে, এক্স এবং ওয়াই হচ্ছে সেন্টিমিটারে বলে দিছে। আচ্ছা, এবং টি হচ্ছে সেকেন্ডে। দুটি তরঙ্গের মিলিত ক্রিয়ায় ইসি তরঙ্গটি উৎপত্তি হয়েছে, তাদের বিস্তার কম্পাঙ্ক বেগ নির্ণয় করো। তাহলে আমাদেরকে কি দিছে, আমাদেরকে দিছে হচ্ছে y ইজ ইকুয়ালস টু 8 সাইন ল্যামডা এক্স বাই 6, সরি পাই এক্স বাই 6 ইন্টু কস 64 পাই টি, এই দুটা জিনিস দিয়ে দিছে। আচ্ছা, এখন আমি এই জিনিসটাকে কিভাবে চিন্তা করি, আমি ব্যাপারটাকে চিন্তা করি হচ্ছে এইভাবে। আমি করি কি, ভিতরের এই পুরা জিনিসটাকে মনে মনে এ ধরি, এই পুরা জিনিসটাকে বি ধরি, আর এই পুরা জিনিসটাকে আমি ধরি হচ্ছে 2 ইন্টু নর্মাল বিস্তার। তাহলে আমরা পুরা জিনিসটা কি পাই, আমরা পাই 2 সাইন এ কস বি। একটু খেয়াল করে দেখেন তো, 2 সাইন এ ইন্টু কস বি, এটা কখন পান, যখন আপনি সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি এই কাজটা করেন, তখনই তো এটা পান, তাই না। তাহলে আমরা যদি চিন্তা করি এখানে এ এর ভ্যালু কত, এর ভ্যালু হচ্ছে 8, ওয়াই সমান সমান আমরা বলতে পারবো না যে এ সমান সমান 2 ইন্টু এ, সেটা যদি 8 হয়, তার মানে শুধু এ কত হবে,
4 এখান থেকে দেখা যাচ্ছে। আমরা বলতে পারবো যে 4 sin a প্লাস বি, a প্লাস বি করলে কত হয়, পাই ল্যামডা এক্স বাই 6 প্লাস 64 পাই টি। এইটা একটা ইকুয়েশন। আরেকটা ইকুয়েশন কি হবে, আরেকটা ইকুয়েশন হবে হচ্ছে প্লাস 4 সাইন কি হবে, ল্যামডা এক্স বাই 6 মাইনাস 64 পাই টি। ওকে, এই জিনিসটা আসবে। তাহলে আমরা এইবার এখান থেকে আমাদেরকে কি কি জিনিস বের করতে বলছে, আমাদেরকে বের করতে বলছে হচ্ছে যেই দুইটা তরঙ্গ মিলে এই জিনিসটা তৈরি হয়েছে সেই দুইটা তরঙ্গের প্রত্যেকের বিস্তার কত, প্রত্যেকের কম্পাঙ্ক কত, তরঙ্গের বেগ v কত, এই ব্যাপারগুলো বের করতে হবে। এখন এইখানে একটা জিনিস আছে, আপনি চাইলে আমরা যেটা করছি, আমরা হচ্ছে এইটাকে a ধরছি ওইটাকে b ধরছি, এইভাবে কাজ করতে, আপনি চাইলে এইটারে b ওইটাকে a, আপনি যেভাবে খুশি সেভাবে ধরতে পারেন, সমস্যা নেই। এখন আমরা এই ব্যাপারটাকে যদি বলি তাহলে আমাদের এই যে এইটুকু হচ্ছে আমাদের y1, এইটুকু আমাদের y1, এইটুকু আমাদের y2। এখন y1 y2 দুইটার ক্ষেত্রেই বিস্তার কত করে দেখেন, 4, দুইটার ক্ষেত্রেই বিস্তার 4। আমরা একটা জিনিস পেয়ে গেছি, বিস্তার হচ্ছে 4, এটা আমরা পেয়ে গেলাম, এটা আমাদের একটা অ্যান্সার রেডি। আচ্ছা, এবার দেখেন ভিতরের অংশটুকু চিন্তা করেন, ভিতরের অংশ যে এই জায়গাটায় কি থাকে, আমি যদি একটু বোল্ডলি মার্ক করি, তাহলে এই জায়গাটায় মূলত থাকে হচ্ছে 2 পাই বাই ল্যামডা ইন্টু এক্স, তো সেইটার পরিবর্তে কি আছে, পাই এক্স বাই 6। তাহলে এখান থেকে আমরা কিছু কাটাকাটি করে ল্যামডার ভ্যালু কত বের করতে পারবো। পাই পাই কাটা যাবে, এক্স এক্স কাটা যাবে, তাহলে এখান থেকে আমাদের থাকবে ল্যামডা কত হবে, এই দুইটা এদিকে গুণ এসে ল্যামডা হবে হচ্ছে 12। ল্যামডা যে 12 সেটা আমরা পেয়ে গেলাম, এবং 12টা কি হবে, সেন্টিমিটার হবে, কারণ দেখেন যে এক্স ওয়াই এগুলো কিসে ছিল, সেন্টিমিটারে ছিল। আচ্ছা, এটা একটা পাইলাম, বা আমরা চাইলে বলতে পারি 0.12 মিটার, এটাও বলা যায়। আচ্ছা, আরেকটা দেখেন, এই যে এইখানে এই জায়গায় 64 পাই টি, নর্মাল সমীকরণে এই টি এর সাথে যুক্ত রাশিটা কি কি থাকে, টুয়াইস পাই এফ টি, টি এর সাথে যুক্ত রাশিটা অলওয়েজ টুয়াইস পাই এফ টি থাকে, সেটা হচ্ছে 64 পাই টি। তাহলে আপনি যদি কাটাকাটি করেন তাহলে পাই পাই কাটা টি টি কাটা, তাহলে এইখান থেকে আপনার ভাগ্যে পড়ে থাকবে এফ হচ্ছে 32 হার্জ, কাটাকাটি করলে এফ হচ্ছে 32 হার্জ। তাহলে আমরা ল্যামডা পেলাম, এফ পেলাম, এফ আমাকে বের করতে বলছিল, কম্পাঙ্ক হয়ে গেল। আর লাস্ট অফ অল আমাদের বাকি থাকে কি ভি, আমরা জানি ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা, দ্যাট মিনস 32 হার্জ, আর ল্যামডা পাইছিলাম কত, 0.12। তাহলে গুণ হয়ে 4 বা 5 কিছু একটা আসবে আর কি, দেখি কত আসে, 4-এর কাছাকাছি। তাহলে 32 ইন্টু 0.12, 3.84, 32.12 3.84 এত মিটার পার সেকেন্ড, এত মিটার পার সেকেন্ড, সেটাই হচ্ছে আমার অ্যান্সার। ওকে, তাহলে এইটুকু পর্যন্ত কি বোঝা গেছে? যদি বোঝা যায় একটু কমেন্ট করেন, আর না বুঝলে ভাইয়া আরেকবার বলতেছি, একটু খেয়াল করতে হবে, তাহলে হয়ে যাবে। তো আমরা ফার্স্টে কি বলছি, এটা একটা ইকুয়েশন দেওয়া আছে, ইকুয়েশনটা লিখছি, লেখার পর আমরা এখানে তো সাইন কস দুইটা টার্ম আছে, যে কোনো একটা অ্যাঙ্গেলকে এ ধরছি আর এটাকে বি ধরে নিছি। ওকে, তো আমরা তখন ওই যে সাইন এ কস বি এই সূত্র ইউজ করলে পাই সাইন এ প্লাস বি প্লাস সাইন এ মাইনাস বি। তো এ ধরছি এইটাকে, বি ধরছি ওইটাকে, এইভাবে এ প্লাস বি এ মাইনাস বি এটা বসাইছি। সো আর এখানে যেহেতু আমার 2 সাইন এ কস বি লাগবে, তাহলে এইটাকে ভেঙে 2 ইন্টু সামথিং, মানে 2 ইন্টু বিস্তার এই আকারে লেখা যায়। আলটিমেটলি এই দুইটা ইকুয়েশন যুক্ত হয়ে এটা পাইছি, তার মানে এটা হচ্ছে y1, এটা হচ্ছে y2। y1 y2 দুইটারই কিন্তু বিস্তার সমান, তার মানে আমি a কত সেটা পেয়ে গেছি। এরপর দেখেন আমরা অগ্রগামী তরঙ্গ বা যে কোনো তরঙ্গের ইকুয়েশনে কিরকম থাকে, তরঙ্গের যে কোনো তরঙ্গের ইকুয়েশনে আপনি কি পান, y ইজ ইকুয়ালস টু a সাইন
ভিতরে থাকে টুয়াইস পাই এফ টি, এখানে প্লাস মাইনাস কিছু একটা 2π/λ ইন্টু এফ থাকে, তাই না? তো টি যুক্ত টার্মটার সাথে কি থাকে, টুয়াইস পাই এফ, এটা গুণাকারে থাকে। এক্স যুক্ত টার্মটার সাথে 2π/λ গুণাকারে থাকে। তাহলে আমরা এই যে টি যুক্ত টার্মের সাথে টুয়াইস পাই এফ গুণাকারে আছে, ওইটুকু সহ মিলে আছে কত, 64π/t, যেটা বসাইছি কাটাকাটি করে, পাই এবং টি কাটাকাটি করে এফ পাইছি 32। আর এক্স এর সাথে যেটা গুণাকারে থাকে সেটা হচ্ছে 2π/λ, তাহলে ওই 2π/λ ইন্টু এক্স সেটাই হবে হচ্ছে πx/6, কাটাকাটি করে ল্যামডা পাইছি 12 সেন্টিমিটার বা 0.12 মিটার। তাহলে এ পাইলাম, ফ্রিকোয়েন্সি পাইলাম, আর এফ ল্যামডা থেকে আমি হচ্ছে কি পেয়ে গেলাম, তরঙ্গের বেগটা কত সেটাও পেয়ে গেলাম, সবগুলা পেয়ে গেলাম। এটাই ছিল আমার কাজ, সবকিছু বের করা, আমরা বের করে ফেলছি, ডান, এইটুকু শেষ। তাহলে P5 এর পর এবার আমরা হচ্ছে P5-এ যাব। তো এইটা হচ্ছে আমাদের জন্য, সরি, P5-এর পর P6-এ যাব। এই হচ্ছে P6। তাহলে আমরা একটু দেখি P6 আমাদেরকে কি বলতেছে। কোনো এক সীমাবদ্ধ মাধ্যমে সৃষ্ট স্থির তরঙ্গের কম্পাঙ্ক, তাহলে আমাকে কম্পাঙ্ক দিয়ে দিছে, এফ কত, 260 হার্জ। সুস্পন্দ বিন্দু এবং নিস্পন্দ বিন্দুর নিকটতম দূরত্ব সেটা দেওয়া আছে হচ্ছে 0.325 এত মিটার। তাহলে আমাদের কোশ্চেন কি, তরঙ্গের বেগ কত, তরঙ্গের বেগ কত। তাহলে আমরা একটু দেখি সিস্টেমটা কিরকম থাকে। খেয়াল করে দেখেন আমাদের এই যে এই বিন্দুগুলো, এই বিন্দুটা হচ্ছে একটা নিস্পন্দ বিন্দু। কেন, এইটা তেমন কোনো কাপেই না, দেখেন এটা একদম যেই জায়গা আছে ওই জায়গায় বসে আছে। কিন্তু এই বিন্দুতে, মাঝখানে বিন্দুতে বিস্তার মানে হচ্ছে যে সরণটা কম বেশ হইতে অনেক বড় পর্যন্ত হয়। মানে এই বিন্দুটা, এটা হচ্ছে কি ধরনের বিন্দু, এটা হচ্ছে সুস্পন্দ বিন্দু। তাহলে একটা নিস্পন্দ এবং একটা সুস্পন্দ, তাদের মাঝখানে দূরত্ব যে কতটুকু হয় সেটা কিন্তু আপনি চিত্র থেকেই বুঝতে পারবেন। কিভাবে বোঝা যায়, একটু আপনাকে হেল্প করি। সেটা হচ্ছে, খেয়াল করেন, আমার এইটা হচ্ছে কি একটা সুস্পন্দ বিন্দু, আর এইটা হচ্ছে মাঝখানে একটা নিস্পন্দ বিন্দু, এইটুকু দূরত্ব আসলে কতটুকু খেয়াল করেন, এই টোটালটুকু, বা আমি একটু যদি মার্কিং করে করি আপনার জন্য আরো সুবিধা হবে। এই যে এইটুকু থেকে এইটুকু দূরত্ব চিন্তা করেন, মাঝখানের এইটুকু দূরত্ব, এটাই হচ্ছে একটা সুস্পন্দ বিন্দু এবং একটা নিস্পন্দ বিন্দুর মধ্যবর্তী দূরত্ব। তাহলে এইটুকু ছিল কত, একটা লুপ, মানে এইটা একটা লুপ, এইটা একটা লুপ, দুইটা লুপ মিলে হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য, দুইটা লুপ মিলে একটা তরঙ্গ দৈর্ঘ্য। তাহলে সেটা 50%, মানে অর্ধেক কত, একটা লুপ মানে তরঙ্গ দৈর্ঘ্যের অর্ধেক। আর সেটাকেও যদি অর্ধেক করি তাহলে এটা আসলে কত, λ/4।
তাহলে একটা সুস্পন্দ এবং একটা নিস্পন্দর মধ্যবর্তী দূরত্ব, এটাকে আমরা বলতে পারি একটি সুস্পন্দ ও তার নিকটবর্তী নিস্পন্দ বিন্দুর মাঝে দূরত্ব। সেটাই হচ্ছে λ/4। পরপর দুইটা সুস্পন্দ এবং নিস্পন্দ বিন্দুর মাঝখানে দূরত্ব, সেটা হচ্ছে λ/4। এখন দেখেন আমাদেরকে কি দিচ্ছে, আমাদেরকে বলছে ওই যে সুস্পন্দ এবং নিস্পন্দ বিন্দুর মাঝখানে দূরত্ব, দ্যাট মিনস λ/4, সেটা দিয়ে দিচ্ছে। এবার আমরা যদি ম্যাথটা সলভ করি, আমরা জানি এখানে λ/4 দেওয়া হিয়ার, λ/4 ইজ ইকুয়ালস টু 0.325 মিটার। তাহলে ল্যামডা হচ্ছে 4 ইন্টু 0.325 মিটার, তাহলে আসে কত, 65 ইন্টু 2, 1.3 এর মতো, 4 ইন্টু 0.325, 1.3 মিটার, হ্যাঁ 1.3 মিটার। তাহলে আমরা ল্যামডা সমান সমান পেয়ে গেলাম এত। তারপর আমাদের বাকি থাকে কি, অতএব ভি ইজ ইকুয়ালস টু এফ ল্যামডা। এফ কত, 260 ইন্টু 1.3, তাহলে গুণ করি, কত আসে, 338 মিটার পার সেকেন্ড। তো এই যে বের করে ফেললাম 338 মিটার পার সেকেন্ড, এটাই হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তাহলে আমরা কিন্তু ম্যাথ সলভ করে ফেললাম। ওকে, ডান ডান। তাহলে এইটা সবাই ক্লিয়ার। আমরা পরপর দুইটা সুস্পন্দ নিস্পন্দ বিন্দুর মাঝখানে দূরত্ব λ/4 বের করলাম, এবং এই দূরত্বটাই দেওয়া ছিল 0.325, এখান থেকে ল্যামডা বের করছি, এফ দেওয়া ছিল, দুইটা গুণ করছি, গুণ করে হচ্ছে আমরা ভি এর ভ্যালু কত সেটা বের করে ফেলছি। আচ্ছা ভাই, আমাকে একটা কথা বলবেন, এই যে আপনারা একই কমেন্ট 50-60 বার করেন, করে আসলে কি পান, মানে কি মজা পান? মানে আপনি কি মনে করেন যে টিচারকে বিরক্ত করব, টিচারকে জ্বালাবো, এইটা করলে আপনি অনেক অনেক দূর আগায় যাবেন, মানে অনেক অনেক কিছু হাসিল হয়ে যাবে? মানে এইখানে একজন টিচার যেই দাঁড়াক না কেন, সে সর্বোচ্চ চেষ্টা করে যে আপনাকে, মানে সবাইকে, কেউ ঢাকায় বসে ক্লাস করতেছে, কেউ শহরে বসে ক্লাস করতেছে, কেউ গ্রামের প্রত্যন্ত অঞ্চলে। এমনও অনেক স্টুডেন্ট আছে যারা হচ্ছে যে আমাদেরকে এরকম মেসেজ দেয় যে ভাইয়া, আমি আমি যেই জায়গায় থাকি ওই জায়গায় ভাইয়া নেটই পাওয়া যায় না, আমি হয়তো অনেক দূরে বাজারে যেয়ে বা কোনো পাশের কোনো গ্রামে এসে বা হচ্ছে কয়েকটা বাড়ির সামনে এসে আমাকে ক্লাস করতে হচ্ছে রাতে, আবার ক্লাস শেষে বাড়িতে চলে যেতে হবে। ওই স্টুডেন্ট সকল কথা মাথায় রেখে তারপর হচ্ছে কষ্ট করে ভাইয়ারা ক্লাস নেয়। না, আপনি একাই হচ্ছে যে একটা খুব লেম একটা কমেন্ট, যে কমেন্টটা জানেন ফালতু একটা কমেন্ট, এটা আসলে কখনো করা উচিতই না। আপনি ওই কমেন্টে একই কমেন্ট 50 বার 60 বার, কেউ কাছে 100 বারও করে। এটা নিয়ে আপনি খুব দোয়া কামাচ্ছেন, খুব দোয়া কামাচ্ছেন। আপনি কি জানেন এরকম এক একটা কাজ আপনার অজান্তে আপনাকে আপনার জীবনে কতটুকু পিছনে নিয়ে যাচ্ছে? একটা জিনিস মাথায় রাখবেন, টিচারদের একটু দোয়া আপনি এভারেজ স্টুডেন্ট থেকে আপনাকে অনেক দূরে, অনেক ভালো স্টুডেন্ট হইতে সাহায্য করতে পারবে। আর আপনার একটু গর্ব, একটু বেশি হচ্ছে আপনার টিচারদের সাথে বেয়াদবি, এটা আপনাকে অনেক পিছিয়ে নিয়ে যেতে পারে লাইফে। তো আর যাই করেন না কেন, এই ভুলটা এটলিস্ট কেউ কইরেন না। ঠিক আছে? এটা আপনার প্রতি অনুরোধ রইল ভাইয়ার পক্ষ থেকে। সো আমরা এইটুকু পর্যন্ত ডান, P6 পর্যন্ত করে ফেললাম। এবার আমরা P7, মানে হোমওয়ার্কে ছিল কিন্তু আগের দিন যেটা আমি করিয়ে দিই নাই, তো আমি এটা নরমালি করাচ্ছি। P6 শেষ করলাম, এবার P7 করব। তো P7 এ আমরা যাচ্ছি। এখানে বলা আছে একটা অগ্রামী তরঙ্গের সমীকরণ দেওয়া, অগ্রামী তরঙ্গের সমীকরণ থেকে তরঙ্গের বেগ বের করতে বলছে। তাহলে সমীকরণটা কি, y is equals to 8 cos 5x minus 30t। আমি অলওয়েজ এই জিনিসটা বলে থাকি যে ভাইয়া সবসময় ফার্স্ট কাজ কি করবেন, টি এর সাথে কে থাকে, টি এর সাথে অলওয়েজ টুয়াইস পাই এফ থাকে, সেটা দেওয়া আছে আপনাকে 30। তাহলে এইখান থেকে আপনাকে বের করতে হবে কি, তরঙ্গের বেগ। তার মানে ফার্স্টে এফ বের করেন, 30/2 পাই এত হার্জ। আপনি এটা বের করা হয়ে গেল, এটা একটা আপনার জানা আছে। আরেকটা জিনিস আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে কি ভাইয়া,
এই যে কোথায় ছিল 5x, আমি একটা জিনিস ভুল লিখছি, 5 পাই লিখছি, এটা 5x হবে। তো এই যে x এর সাথে সরি x এর সাথে কি গুণাকারে থাকে? x এর সাথে গুণাকারে থাকে হচ্ছে 2 পাই/ল্যামডা। x এর সাথে গুণাকারে থাকে এই রাশিটা। তাহলে এখান থেকে আপনি ল্যামডা কত পেয়ে যাচ্ছেন? 2 পাই/5। তাহলে এই আরেকটা জিনিস আপনার জানা হয়ে যাচ্ছে। আপনি ল্যামডা জানেন, আপনি এফ জানেন। আপনার লাগবে কি? তরঙ্গের বেগ। আমরা জানি v is equal to f ল্যামডা। ল্যামডার ভ্যালু বসান 30/2 পাই। তারপর হচ্ছে এফ এর ভ্যালু বসাইলাম, ল্যামডার ভ্যালু বসাবো 2 পাই/5। এবার করব কি? কাটাকাটি করব। 2 পাই কাটাকাটি করব, আর দুইটা মিলে আলটিমেটলি হবে হচ্ছে আমার 6 মিটার/সেকেন্ড। তো আমার অ্যান্সারটা আসা উচিত 6 মিটার/সেকেন্ড। দেখি কত আসছে। এই যে 6 মিটার/সেকেন্ড আসছে। এটাই কিন্তু ঢাকা বিশ্ববিদ্যালয়ে 2007-08 ভর্তি পরীক্ষায় আসছিল। ঠিক আছে? সো হোমওয়ার্ক অনেকগুলো ছিল, আমি জাস্ট একটা দেখাই দিলাম। এভাবে আপনারা সবগুলাই করতে পারবেন। এবং একটা টেকনিক ভাইয়া শিখাই দিব। টেকনিক, কিছু টেকনিক তো আমাদের পারা লাগবে, তাই না? টেকনিকটা হচ্ছে এরকম, আপনি যখন তরঙ্গ নিয়ে কাজ করতেছেন, তখন একটা জিনিস মাথায় রাখবেন, যদি আপনার কাছে এইভাবে তরঙ্গ দেওয়া থাকে, তখন আপনি তরঙ্গ দৈর্ঘ্য কিভাবে বুঝবেন? মাথায় রাখবেন, এই যে এইটুকু একটি লুপ, এটা কতটুকু সমান? একটা লুপ হচ্ছে λ/2 এর সমান। মাথায় রাখবেন, একটা লুপ হচ্ছে λ/2 এর সমান। তাহলে আপনি বুঝতে পারেন দুইটি লুপ মিলে হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হয়। অর্থাৎ এই রকম দুইটা লুপ মিলে হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্য তৈরি হবে, বা একটা লুপ হচ্ছে λ/2 এর সমান। এইটা মাথায় রাখবে। আচ্ছা, আর কি করা যায়? আর হচ্ছে আপনি যদি চিন্তা করেন, এইটাকে কি বলি? তরঙ্গ শীর্ষ। পরপর দুইটা তরঙ্গ শীর্ষ, এটা হচ্ছে একটা তরঙ্গ দৈর্ঘ্যের সমান। এটাকে বলা হয় ক্রেস্ট, বা বাংলায় তরঙ্গ শীর্ষ। তো আপনি এই জিনিসটা মাথায় রাখতে পারেন, পরপর দুইটি তরঙ্গ শীর্ষের মাঝে দূরত্ব ইজ ইকুয়ালস টু ল্যামডা। পরপর দুইটা তরঙ্গ শীর্ষ যদি নিই, এটা একটা তরঙ্গ শীর্ষ, এটা একটা তরঙ্গ শীর্ষ, তাদের মাঝখানে ডিস্টেন্স, এটাও কিন্তু আমাদের ল্যামডা। ক ক্ষয়ের জন্য শীট দেওয়া যাবে, আপনাদের প্র্যাকটিস বুকে থাকবে। আর এমনও আমাদের এখান থেকে আপনাদের জ্ঞানমূলক এবং অনুধাবনের জন্য আলাদা শীট যাবে। তো এটা নিয়ে টেনশন করবে না। ঠিক আছে? তো আমরা এইটুকু পর্যন্ত হচ্ছে করে ফেললাম। আরেকটা টেকনিক, এগুলো আপনারা জানেন, তবে এগুলা অনেক সময় ম্যাথ করতে গেলে বা এমসিকিউ সময় খুবই কাজে দেয়। পরপর দুইটি পরপর দুইটা তরঙ্গ পাদ, এই জিনিসটাকে বলা হচ্ছে ট্রাফ। TROUGH, ট্রাফ বা তরঙ্গ পাদ। পরপর দুইটা তরঙ্গ পাদ, এদের মাঝে যে দূরত্ব, সেটাও কিন্তু একটা তরঙ্গ দৈর্ঘ্যের সমান। পরপর
দুইটি তরঙ্গপাদর মাঝে দূরত্ব, মানে দুইটা ট্রাফের মাঝে দূরত্ব, সেটাকেও তরঙ্গ দৈর্ঘ্য চিন্তা করতে পারেন। তো একটা লুপ কি কি বললাম, একটা লুপ হচ্ছে আপনার λ/2, আর পরপর দুইটা সর্বোচ্চ বিন্দুর মাঝখানে দূরত্ব, এটা হচ্ছে ল্যামডা, বা পরপর দুইটা একদম বটম পয়েন্টের মাঝখানে দূরত্ব, এটাও ল্যামডা। এই তিনটা জিনিস মাথায় থাকলেই হবে। ক খ এর জন্য প্র্যাকটিস বুক করলে এনাফ কিনা? হ্যাঁ, এনাফ। এটাই এনাফ। যদি আপনি প্র্যাকটিস বুকে সবগুলো ক খ করতে পারেন, আপনার পরীক্ষার জন্য এনাফ, সাফিসিয়েন্ট। আচ্ছা, এরপর আমরা এখানে আরো কিছু আছে, আমরা এই জিনিসগুলো এখন দেখবো না, জাস্ট ভাইয়ার পক্ষ থেকে একটা ম্যাথ দেখাবো। আমরা লাস্ট ম্যাথ সলভ করছিলাম কত নাম্বার? লাস্ট ম্যাথ সলভ করছিলাম হচ্ছে যে 7 নাম্বার, তাই না? 7 নাম্বার করেছিলাম। তো আমি 8 নাম্বার একটা ম্যাথ দেখাবো, P8। তো ম্যাথটা আমাদেরকে কি বলতেছে? ম্যাথটা আমাদেরকে এইভাবে বলতেছে যে এই হচ্ছে আমাদের ম্যাথ। একটা তরঙ্গের চিত্র দিল, তরঙ্গ চিত্র দিয়ে একটা ডিস্টেন্স আমাকে দিয়ে দিল। এই ডিস্টেন্স দেখে আমরা দেখলাম কি, এই ডিস্টেন্স দেখে আমাকে বলল যে যদি তরঙ্গের বেগ v 330 হয়ে থাকে, তাহলে কম্পাঙ্ক কত। তাহলে চলেন আমরা সলিউশন শুরু করি। কিভাবে এটা বুঝবো? প্রথমত খেয়াল করেন, আমাকে এখানে কি দেওয়া আছে? এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটার মাঝে এইটুকুকে একটা লুপ কত? λ/2 এর সমান। তারপর এখানে কি আছে? একটা লুপের অর্ধেক। একটা লুপ যদি λ/2 হয়, তাহলে তার অর্ধেক কি হবে? λ/4। তাহলে টোটাল কতটুকু দূরত্ব আমাকে দেওয়া আছে? λ/2 প্লাস λ/4, এই দুইটা মিলে দেওয়া আছে আমাকে 0.75 মিটার। বা দুইটা যদি যুক্ত করি, 3λ/4.75। তাহলে এখান থেকে ল্যামডা কত চলে আসবে? 4 দ্বারা গুণ করলে 3, কাটাটি করলে 1 মিটার। ল্যামডা চলে আসলো আমার 1 মিটার। এখন যদি আমি তরঙ্গ ফ্রিকোয়েন্সি বের করতে চাই, নাও এবার আমরা বলতে পারবো v ইকুয়ালস টু এফ ল্যামডা। তো v দেওয়া আছে 330, এফ জানি না, ল্যামডা হচ্ছে 1। দ্যাট মিনস এখান থেকে এফ চলে আসবে আমার 330 হার্জ। এইটা হচ্ছে আমার সলিউশন। তো এই তো আমরা সলিউশনটা করে ফেললাম বা বের করে ফেললাম। সো এটা কি খুব কঠিন লাগছে নাকি মোটামুটি সহজ? সহজেই পারা যাচ্ছে না এখন? সহজেই পারা যাওয়ার কথা। তো আমরা ডিস্টেন্সটা ভাঙলাম, আর একটা লুপ মানে λ/2, আর এখানে আরেকটা লুপের অর্ধেক, দ্যাট মিনস λ/4। দুইটা যোগফলটা দেওয়া আছে 0.75, এখান থেকে ল্যামডাটা বের করে নিয়ে আসলাম। v cos to f ল্যামডা, v বসাইছি, ল্যামডা জানি, f পেয়ে গেলাম। এইভাবে হচ্ছে করে ফেলছি, ঠিক আছে? ওকে, তাহলে আমাদের এইটুকু ডান। আজকের ক্লাসে আমাদের মূলত দুই ধরনের জিনিস পড়ার কথা ছিল, একটা হচ্ছে প্রতিফলিত স্থির তরঙ্গ, সেটা আমরা করে ফেলছি। আর আরেকটা হচ্ছে মুক্ত কম্পন, পরবশ কম্পন, অনুনাদ, এই সংক্রান্ত কিছু জিনিস। তো আজকের ক্লাসের পরের অংশে আমরা যাচ্ছি। তো আজকের ক্লাসে আমরা যা শিখবো, ঠিক আছে, সেটা এখন চলে আসছে। তো প্রতিফলিত স্থির তরঙ্গ এবং এটা রিলেটেড যা যা কিছু ভাই এতক্ষণ পড়াইলাম, এগুলা ম্যাক্সিমামই অনেক বইতেই নাই। সমস্যা যেটা, এক এক বইতে এক একটা আছে। কোনো কোনো বইতে নর্মাল স্থির তরঙ্গ আছে, কোনো কোনোটাতে প্রতিফলিত স্থির তরঙ্গ আছে। সবাই যেন কনফিউজ না হন, অ্যাডমিশনে দুইটা মিলায় ঝিলায় দেয়। তো যে কোনোটাই আসবে না কেন, আপনি যদি খুব ভালো করে যেন সলভ করতে পারেন সবকিছু, সেজন্য হচ্ছে ভাইয়া এতক্ষণ ধরে এক্সট্রা করে সুন্দর করে এই জিনিসটা পড়াই দিলাম, ঠিক আছে? তো আমাদের আজকের ক্লাসটা কি 2 ঘন্টা হবে কিনা? না, 2 ঘন্টা হলে 9টা, তো 9টায় আপনাদের আবার নাইম ভাইয়ের সাথে ক্লাস আছে। নাইম ভাই রিকোয়েস্ট করছে ভাই আজকে আপনার কনিকের খুব সুন্দর সুন্দর ম্যাথ পড়াবে, প্যারাবোলা রিলেটেড খুব ভালো ভালো কিছু জিনিস অ্যাপ্লিকেশন দেখাবে। তো আপনারা যেন একটু ঠান্ডা মাথায় 10 মিনিট রেস্ট নিয়ে তারপর যেন ম্যাথ ক্লাসটা করতে পারেন, এই জন্য ভাইয়ার রিকোয়েস্টে আজকে ক্লাসটা 8:50 বা 8:45-এর মধ্যে শেষ করে দেওয়া হবে, ঠিক আছে? আচ্ছা, সো আমরা তাহলে শুরু করি মুক্ত কম্পন এবং পরবশ কম্পন। এবার আমার একটু কাজ সহজ, কারণ এখন আসলে আমার বোর্ডে লেখার কাজ কম। এখন আমি বেশিরভাগ অংশ হচ্ছে আপনাদেরকে বোর্ড থেকে রিড করব।
বা রিডিং পড়বো সেটা হচ্ছে কম্পন কি? কম্পন মানে হচ্ছে ভাইব্রেশন। যেকোনো একটা বস্তু কাঁপতে থাকলে সেটাকে আমরা কম্পন বলি। কম্পনের অনেকগুলো এক্সাম্পল দিচ্ছি। যেমন দোলনা দুলতেছে, দোলনা এরকম দুলে। হারমোনিয়ামকে যখন এরকম বাজানো হয়, হারমোনিয়ামের তারগুলো কাঁপে। বা গিটারকে যখন বাজানো হয়, গিটারের তার কাঁপে। সেগুলো হচ্ছে আমাদের কম্পনের এক্সাম্পল। মোবাইল ফোনের ভাইব্রেশন। মোবাইলে ফোন আসলে কি ভাইব্রেট করে? এটা একটা কম্পনের এক্সাম্পল। এখন কম্পনটা ২ প্রকার। একটা হচ্ছে মুক্ত কম্পন, আরেকটা হচ্ছে আরোপিত কম্পন বা পরবশ কম্পন। তো মুক্ত কম্পনকে আমরা ইংলিশে বলে থাকি হচ্ছে ফ্রি ভাইব্রেশন। এইটা হচ্ছে ফ্রি ভাইব্রেশন। এখানে দেখেন বলছে যেকোনো আকার, গঠন বা আকৃতির বস্তুকে আন্দোলিত করলে মানে কাঁপালে, আন্দোলিত করা মানে হচ্ছে কাঁপা। আন্দোলিত করলে তা একটি নিজস্ব কম্পাঙ্ক, একটা নিজস্ব কম্পাঙ্ক রক্ষা করে স্পন্দিত হয়। এটাকেই হচ্ছে মুক্ত কম্পন বলা হয়। যেমন একটা জিনিস চিন্তা করেন, একটা স্প্রিং ধরেন আছে, এভাবে একটা স্প্রিংকে ঝুলাই দিয়ে আপনি একটা বস্তু রাখলেন, নর্মাল অবস্থায় সে স্থির আছে। এখন আপনি টান দিয়ে ছেড়ে দিলে সে কিন্তু র্যান্ডমলি যে কোনো একটা কম্পনে কাঁপবে না, একটা নির্দিষ্ট কম্পনকেই কাঁপবে। এখন আপনি এই স্প্রিং না দিয়ে যদি অন্য আরেকটা স্প্রিং কে কাঁপান, তাহলে দেখবে সে তার একটা মানে নিজস্ব কম্পন থাকবে, ওই কম্পনে কাঁপবে। এরকম ভাবে প্রত্যেকটা বস্তুকেই কাঁপিয়ে ছেড়ে দিলে, এইরকম ভাবে প্রত্যেকটা বস্তুকেই কম্পিত করে ছেড়ে দিলে সে তার নিজস্ব একটা কম্পন মেইনটেইন করে তারপর কাঁপে। আমাদের আমাদের শরীরের ভিতরে যে ব্লাড, আমাদের শরীরের ভিতরে কি ব্যাপী অংশই হচ্ছে পানি। প্রায় ৭০ ভাগের মতো হয়তো পানি দিয়ে তৈরি। তো এই যে পানির অণুগুলো, তারাও কি এরকম কাঁপতেছে না? আপনারা জানেন কঠিন পদার্থের অণুগুলো শুধু কাঁপে। তরল পদার্থের অণুগুলো কম্পিতও হয়, প্লাস চারপাশে ছড়ায়ও পড়ে। মানে ওদের রৈখিক গতিও থাকে, কম্পন গতিও থাকে। গ্যাসের ক্ষেত্রে রৈখিক থাকে, কম্পন থাকে, ঘূর্ণন থাকে, আর অনেক ধরনের গতি ওদের মধ্যে যুক্ত হয়। তাহলে প্রত্যেক স্টেটে, প্রত্যেকটা অবস্থায়, কঠিন, তরল, গ্যাসীয়, প্লাজমা, তরল, স্ফটিক, প্রত্যেকটা অবস্থাতেই হচ্ছে কি থাকে? একটা কম্পন থাকে। তো প্রত্যেকটা বস্তু যেরকম একটা নিজস্ব কম্পন থাকে, আমার বডির ভিতরে আমার হচ্ছে যে ব্লাডের সেল গুলো আছে, ওরা একটা নিজস্ব ফ্রিকোয়েন্সিতে কাঁপতেছে। প্রত্যেকটা বস্তুকে নিজের মতো কাঁপতে দিলে তার একটা নিজস্ব কম্পন থাকে। ওই কম্পনটাকে ওই বস্তুর মুক্ত কম্পন বা ফ্রি ভাইব্রেশন বলা হয়। এবার আসি মুক্ত কম্পনের এক্সাম্পল। ঘড়ির দোলক। ধরেন একটা ঘড়ির কাঁটাকে যখন তৈরি করা হয়, তৈরি করার পর যখন ছেড়ে দেওয়া হয়, ও কিভাবে দুলে? ও হচ্ছে এমন ভাবেই দুলে যেন ১ সেকেন্ড পর এদিকে যায় পৌঁছায়, আরেক সেকেন্ড পর এদিকে আসে। ১ সেকেন্ড পর এদিকে, আরেক সেকেন্ড পর ওইদিকে। তো ওকে যেভাবে তৈরি করা হইছে ওইভাবে তৈরি না করে যদি হচ্ছে আমরা একটু অন্যভাবে তৈরি করতাম, এটাকে একটু ভারী করতাম বা অন্যভাবে করতাম, তখন হয়তো সে ১ সেকেন্ড পর এদিকে যেত না। তখন তার কম্পাঙ্কটা বা পর্যায়কালটা অন্যরকম হইতো। তাহলে এই কম্পাঙ্ককে কি ওমেগা দ্বারা প্রকাশ করে? না, এই কম্পাঙ্ককে ওমেগা দ্বারা প্রকাশ করে না। এই কম্পাঙ্ককে ওই যে এফ দ্বারা প্রকাশ করা হয়, ফ্রিকোয়েন্সির এফ দ্বারা। ঠিক আছে? তাহলে আমরা মুক্ত কম্পনের এক্সাম্পল একটা দেখলাম, ঘড়ির দোলক বা পেন্ডুলাম। এবার কি? এবার হচ্ছে মুক্ত কম্পনের আরেকটা এক্সাম্পল হচ্ছে গিটারের তার। দেখবেন গিটারে আপনি যদি এইভাবে অনেক বড় একটা কমেন্ট করছে, এইসব কমেন্ট গুলো আমাদেরকে মানে লাইভ ক্লাসে করলে জীবন সংক্রান্ত হচ্ছে কমেন্ট গুলো, যে ভাইয়া আমি ক্লাসে অনেকগুলা কোয়ার্টার করি নাই, কি করব? পড়াশোনা হচ্ছে না, আমার বাসায় এই সমস্যা। এগুলো লাইভ ক্লাসে তো আসলে এগুলো এতগুলা সলভ দিতে পারবো না। এই জিনিসগুলো আমাদেরকে শিখবো জিতবোতে দরকার হলে আপনি অ্যানোনিমাস পার্টিসিপেন্ট হিসেবে কমেন্ট করেন, পোস্ট করেন, বা হচ্ছে যে আমাদের প্রাইভেট গ্রুপগুলোতে এইচএসসি 26 Q4 এই ধরনের গ্রুপগুলোতে করেন। দরকার আপনার নাম হাইড করে করেন। ভাইয়ারা রিপ্লাই দিব, সমস্যা নাই। লাইভ ক্লাসে এগুলা করলে তো ভাইয়া লাইভ ক্লাসও করতে পারবো না। আপনার কমেন্টও দেখা হবে না। একটা ব্যাড ইমপ্রেশন, পুরা এনভায়রনমেন্টটাই নষ্ট হওয়া। সো এটা কইরেন না আপনারা। ঠিক আছে? আপনারা ভালো স্টুডেন্ট, ভালো মানুষ। আপনারা ইনশাআল্লাহ এগুলা বুঝবেন। সো গিটারে একটা তারকে যদি এরকম বাজায় ছেড়ে দিই, দেখবেন ও একটা নিজস্ব একটা কম্পন আছে। এবং কোন গিটার কত ভালো বা এই ধরনের, যদি আমি গিটার বাজাই না, বাজাইতে পারিও না, তো আমি ওটা ভালো বলতে পারবো না। বাট দূর থেকে দেখতেই ছোটবেলায় যে এরকম তার টান দিয়ে ইয়া করলে ওটার মধ্যে একটা কম্পন তৈরি হইতো। একেক ধরনের গিটারে একেক ধরনের কম্পন তৈরি হয়। তো একটা নির্দিষ্ট গিটারে আপনি আঙ্গুল একটা নিঃস্বভাবে টানলে একটা নিঃস্ব কম্পনই তার মধ্যে তৈরি হবে। সো প্রত্যেকটা গিটারের এরকম একটা নিজস্ব কম্পন থাকে। ওইটাকে ওই গিটারের মুক্ত কম্পন বলা হয়। আরো এক্সাম্পল দিছি, স্প্রিং এ ঝুলতে থাকা বস্তুকে টেনে ছেড়ে দিলে ও নিজস্ব কম্পনে কাঁপে। এগুলো হচ্ছে আমাদের মুক্ত কম্পন। মুক্ত কম্পনের কিছু বৈশিষ্ট্য থাকে, বাহ্যিক বল থাকে না। অর্থাৎ আপনি টেনে ছেড়ে দিছেন, তারপর ও নিজেই কাঁপতেছে। বাইরে থেকে আর কোনো বল দিয়ে ওকে থামানো বা ওর কম্পনটা বাড়ানো কমানোর চেষ্টা করা যাবে না। ওকে টান দিয়ে ছেড়ে দিছেন, ও নিজে নিজে কাঁপতেছে। নিজে নিজে কাঁপার সময় ওর যেটা কম্পন সেটাই মুক্ত কম্পন। নিজস্ব ফ্রিকোয়েন্সিতে কম্পিত হয়, শক্তি ধীরে ধীরে কমে যায়। কারণ কি? ও যখন কাঁপতে থাকে এই শক্তিটা মানে বাতাসের অণুগুলোর সাথে ধাক্কা লেগে
ঘর্ষণে বা বাতাসের সাথে সংঘর্ষে শক্তিটা কমতে, কমতে আস্তে, আস্তে এই কম্পনের শক্তি কমে যায়। নিয়মিত, এটা নিয়মিতভাবে একইভাবে কাঁপতে থাকে। নিচে কম্পাঙ্ক নির্ভর করে বস্তুর ও গঠনের উপর। একেকটা বস্তু একেকভাবে তৈরি করব, ওর অনুপরমাণুগুলো একেক রকম ভাবে অ্যালাইন থাকবে, ওইটার উপর ভিত্তি করে একেকটা বস্তুর মুক্ত কম্পনটা একেক রকম হয়ে থাকে। এবার আসি পরবশ কম্পন, এটার আরো অনেকগুলা নাম আছে। আরোপিত কম্পন, আরেকটা নাম আছে ফোর্সড ভাইব্রেশন। ঠিক আছে? তো মুক্ত কম্পন, আরোপিত কম্পন, পরবশ কম্পন। পরবশ কম্পনটা বলে একটু পানি খাবো। আপনাকে পড়াইতে যাই কেন জানি আজকে গলা বারবার শুকায় যাচ্ছে। তো পরবশ কম্পনটা বেসিক্যালি কি? পরবশ কম্পনটা হচ্ছে যে একটা বস্তু, ওই বস্তুটার উপর আপনি বারবার 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 বল প্রয়োগ করে যাচ্ছেন। ধরেন একটা বস্তু বসেছিল, ঠান্ডা মাথার মানুষ, আপনি করলেন কি প্রতি 2 সেকেন্ড পর পর ওর উপর ধাক্কা মারতেছেন, একই দিক থেকে একই সময় পর পর বারবার ওর উপর বল প্রয়োগ করলেন, তাহলে কি হবে? ধরেন ও হচ্ছে ঠান্ডা স্বভাবের একটা মানুষ, ওরা আপনি ধাক্কা দিলেন, ও একটু সামনে গেল, সামনে যায় আবার, মানে ধরেন হচ্ছে একটা লোক চেয়ারে বসে আছে, হ্যাঁ, আপনি দিলেন ধাক্কা, ও একটু এভাবে কাত হইলো, আবার আসতে নিল, আপনি 2 সেকেন্ড পর আবার ধাক্কা দিলেন, আবার ধাক্কা দিলেন, তাহলে ও কি এরকম 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 ওই ধাক্কা খেয়ে কাঁপতেই থাকবে, কাঁপতেই থাকবে, কাঁপতেই থাকবে, যতক্ষণ পর্যন্ত আপনি এরকম 2 সেকেন্ড পর পর ধাক্কা মারতেই থাকবেন, ততক্ষণ পর্যন্ত এরকম 2 সেকেন্ড গ্যাপে গ্যাপে সেরকম কাঁপতেই থাকবে। এই যে কম্পনটা, এটা কিন্তু বস্তু নিজস্ব নিজস্ব ইয়ার মধ্যে ছিল না, এটা হচ্ছে বাইরে থেকে বারবার ধাক্কা দিয়ে দিয়ে ওকে এই কম্পনে কাঁপানো হচ্ছে। তাহলে বাইরে থেকে কন্টিনিউয়াসলি ফোর্স দিয়ে 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 যে একটা বস্তুকে কাঁপানো, এই ধরনের কম্পন হচ্ছে আরোপিত কম্পন, বা আমরা বলে থাকি এটাকে পরবশ কম্পন, পরের আবেশে যে কম্পন হয়। তো এই কথাটাই বলা হয়েছে, কোন বস্তুর উপর আরোপিত বা পর্বিত স্পন্দনের কম্পাঙ্ক বস্তু স্বাভাবিক কম্পাঙ্কের চেয়ে ভিন্নতর হলে, আচ্ছা, পরবশ কম্পনের মেইন ডেফিনেশনই দেয় নাই। আচ্ছা, যাই হোক, এখানে ওরা মেইন ডেফিনেশন দেয় নাই, এটা হচ্ছে জাস্ট রেজোনেন্সের কিছু একটা জিনিস বলছে। মানে এখানে সংজ্ঞাটা খুব সুন্দর করে দেওয়া নাই, বইয়ের সংজ্ঞাটা অতটা ভালো না। জাস্ট আমাকে যদি সংজ্ঞা বলতে বলেন, শুভ ভাইয়ের ডেফিনেশন যদি চান, তাহলে ব্যাপারটা এরকম হবে। কোন বস্তুর উপর, কয়টা বাজে আপনাদের? টাইম তো লিমিটেড, আচ্ছা 31। কোন বস্তুর উপর, বোর্ডও গেছে হ্যাং করে, আচ্ছা আসছে, কোন বস্তুর উপর নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে একই দিক থেকে একই পরিমাণ বল প্রয়োগ করে করা হতে থাকলে বস্তু কিছু সময় ধরে, বস্তু প্রথমে কিছুক্ষণ বস্তু প্রথমে কিছুক্ষণ র্যান্ডমলি কাঁপার পর একটি নির্দিষ্ট পর্যায়ে বা কম্পাঙ্ক নিয়ে কাঁপতে থাকে। যতক্ষণ বল প্রয়োগ করা হতে থাকে, ততক্ষণ। সো এই যে আমি আপনাদেরকে এত বড় ডেফিনেশন লিখে দিলাম,
আমি জানি না আপনাদের কাছে কেমন লাগবে। মানে এখন তো আপনারা লেখা তুলাতে ব্যস্ত বা স্ক্রিনশট নিয়ে রাখতে ব্যস্ত। এই যে আরেকজন যেটা করতেছে, এই যে লাইভ ক্লাসে একদম অনেকগুলা উলটপালট ওয়ার্ড লিখে পুরা ইনবক্স ভরায় দিছে। বাকি কারো কমেন্ট আর দেখা যায় না। তো এগুলা করে কি খুব মজা পান আপনারা? মানে খুব স্মার্ট হয়ে যান? যে ভাইয়া অনেক লেম কমেন্ট করব, একদম অনেকগুলা ডট ডট দিব, অনেকগুলা সিম্বল টিম্বল দিয়ে পুরা এই বড় একটা টেক্সট করব। এটা কন্ট্রোল সি দিব, তারপর বারবার কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করে ভাইয়ার কমেন্ট বক্স ভরায় ফেলবো। ভাইয়ারে খুব বিরক্ত করব। এটা অনেক বেশি স্মার্টনেস, তাই না? ভালো। আপনার যদি মনে হয় যে এরকম স্মার্টনেস করে আপনি লাইফে অনেক কিছু অর্জন করে ফেলছেন, তাহলে ভাইয়া বলার কিছু নাই। এনিওয়ে, যেটা বলতেছিলাম যে আমরা এই যে এই ডেফিনিশন গুলো আপনি যদি একটু ঠান্ডা মাথায় ভাইয়ার এই লেখাটা পড়েন, দেখবেন আপনি এইটার থেকে অনেক ভালো বুঝতে পারবেন। কি বলছি? কোন বস্তুর উপর নির্দিষ্ট সময় পর পর একই দিক থেকে যদি বল প্রয়োগ করা হয়, মানে ধরেন এইটা একটা বস্তু, ধরেন আমার সামনে একটা পানির বোতল আছে, এটা বস্তু স্থির ছিল, আপনি একটু পর পর এখান বল প্রয়োগ করতেছেন, একটু পর পর বল প্রয়োগ করতেছেন। যেমন জিমি ভাই কি কিছুদিন পর পর আমাদেরকে অনেক টিপস দিয়ে আমাকে সুন্দর ক্লাস নেওয়াতে সাহায্য করে, যে ভাই এখন হচ্ছে আসবেন নাকি ভাই? তো আমরা যদি কোনো একটা বস্তুর উপর এমন কাজ করতে পারি যে কিছু সময় পর পর, একটা নির্দিষ্ট সময় হইতে হবে, ওই নির্দিষ্ট সময় পর পর বারবার 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 তারপর বল প্রয়োগ করব। এই যে বল প্রয়োগ করলাম, আগের জায়গায় আসলো, আবার বল প্রয়োগ করলাম, আবার বল প্রয়োগ করলাম। প্রথমে বল প্রয়োগ করলে সে সুন্দর মতো কাঁপতে চাবে না, একটু র্যান্ডমলি কাঁপাকাঁপি করবে। তারপর একটা সময় যে আমি যেই পর্যায়কাল মেইনটেইন করে বল প্রয়োগ করতেছি, ওই পর্যায়কাল নিয়ে বা ওই কম্পাঙ্ক নিয়ে সে কাঁপতে থাকবে। এই যে কিছু সময় পর সে আস্তে আস্তে তাকে যেভাবে ধাক্কানো হচ্ছে, ওই ধাক্কানো অনুযায়ী সে কাঁপতেছে। এই ধাক্কানোর কারণে কম্পন, এইটাকে বলা হয় পরবশ কম্পন, ফোর্থ ভাইব্রেশন বা আরোপিত কম্পন। তাহলে আরোপিত কম্পনের অনেক বড় একটা ডেফিনেশন, এবং এই ডেফিনেশন গুলো হচ্ছে এই কারণে বলা যে অনেক সময় দেখা যায় আপনি যদি আহ, ওই টাইপের কথাগুলো মুখস্থ করতে যান, তাহলে আপনার হচ্ছে মাথায় অনেক প্যারা খাবেন, দেখবেন ওইগুলো মুখস্থ করতে করতে আপনার ম্যাথ করা, ফিজিক্স বোঝা, ক্রিটিক্যাল কোশ্চেন সলভ করা সেগুলো হবে না। কিন্তু যখন আপনি এইভাবে কোন একটা জিনিস বুঝে বুঝে শিখবেন, তখন আপনি দেখবেন ডেফিনেশন লিখলে ওই ডেফিনেশন হয়তো আপনার ওই বইয়ের লেখা ডেফিনেশনের থেকেও বেটার হয়ে যেতে পারে। এবং ইন দ্যাট কেস স্যাররা আপনার প্রতি খুশি হবে, মার্কস কাটবে না। এটা ভাইয়া মোটামুটি গ্যারান্টি দিতে পারি। সো আমরা এইটুকু পর্যন্ত পড়লাম, আর হাতে অল্প কিছু টপিক আছে। ইমার্জেন্সি 10 মিনিট লাগবে আর। 10টা মিনিট টাইম দেয়। তো আমাদের পরবশ কম্পনের এক্সাম্পল হচ্ছে আরেকটা দেওয়া আছে, যেমন হচ্ছে যে একটা দোলনার উপর একজন লোক, একটা দোলনার উপর একজন লোক হচ্ছে, একটা বাচ্চা বসে আছে। তো এই বাচ্চা মেয়েটাকে পিছন থেকে ওই মেয়েটা ধাক্কা দিয়ে হচ্ছে দুলাচ্ছে। তো ও যদি ছেড়ে দেয় তখন কিন্তু এই দোলনা বন্ধ হয়ে যাবে, কিন্তু ও যদি একটু পর পর দোলনার উপর বল দিতে থাকে, তাহলে একটা সময় যে যেটা হবে যে ও যতটুকু সময় পর পর ধাক্কা মারছে, ওইটুকু সময় পর পরই হচ্ছে দোলনাটা ফিরে এসে ওই ফ্রিকোয়েন্সি মেনটেন করে কাঁপতে শুরু করবে। তাহলে এইটা হচ্ছে একটা পরবশ কম্পন বা আরোপিত কম্পনের এক্সাম্পল। আর কি হইতে পারে? ওই যে মোবাইল ফোনের ভাইব্রেশন, মোবাইল ফোনও তো আসলে একটা নির্দিষ্ট আমি ওকে ফোর্স করেই হচ্ছে ভাইব্রেশন করাই, তো এটাও হচ্ছে একটা পরবশ কম্পনের এক্সাম্পল। স্পিকারে যে সাউন্ডটা শুনেন, এটা পরবশ কম্পন। তারপর হচ্ছে গাড়ির ইঞ্জিন চললে, বাইরের ইঞ্জিন চলার সময় ইঞ্জিনের ফ্রিকোয়েন্সিটার কারণেই যতক্ষণ ইঞ্জিন চলে ততক্ষণ হচ্ছে বাইরের ইয়াটা কাঁপতে থাকে। আবার আপনি যে চিন্তা করতে পারেন, হ্যাঁ, এই স্পিকারের কম্পন কেন হচ্ছে যে আপনার পরবশ কম্পন? কারণ স্পিকারের মধ্যে যতক্ষণ পর্যন্ত স্পিকারটা কোনো একটা কারেন্টের লাইন বা ল্যাপটপ বা মোবাইলের সাথে কানেক্টেড রাখেন, ততক্ষণ পর্যন্ত সে কাঁপে। আপনি এটা কারেন্টটা অফ করে দেন, সাথে সাথে সেটা অফ হয়ে যাবে। তার মানে এটা পরবশ কম্পন। মুক্ত কম্পন হলে কি একবার চালানোর পর অনেকক্ষণ ধরে সে নিজের কম্পনটা কন্টিনিউ করার কথা ছিল। তো এরপর এখানে কিছু বলা আছে যেখানে বাহ্যিক বল দরকার হয়, নিজস্ব ফ্রিকোয়েন্সিতে কম্পিত হয় না, তীব্রতা রিলেটেড কিছু একটা কথা, দীর্ঘস্থায়ী কম্পন সম্ভব, যতক্ষণ ধরে আপনি বলটা দিতে থাকবেন ততক্ষণ ধরে কপতে থাকবে, অনুনাদ ঘটার সম্ভাবনা থাকে। এখন এই যে অনুনাদ জিনিসটা কি সেটাই হচ্ছে ভাইয়া বলবো, এবং অনুনাদ শেষ করে বা অনুনাদ জিনিসটা কি সেটা বলেই ক্লাসটা শেষ করে দিব। তো এবার আসতেছে অনুনাদ, এটাকে ইংলিশে বলা হয় হচ্ছে রেজোনেন্স। এইটাকে ইংলিশে বলে রেজোনেন্স। তো কোনো বস্তু তার নিজস্ব একটা কম্পন থাকে, মানে একটা বস্তুকে টেনে ছেড়ে দিলে সে নিজের মতো করে একটা কম্পনে কাঁপতে থাকে। এখন আপনি বাইরে থেকে যেই কম্পনটা অ্যাপ্লাই করছেন, এটা কে? সাম্মিদা উল্লাহ একই কমেন্ট করে পুরা জিনিসটা ভরাই দিছে। আচ্ছা, তো কোন বস্তুর উপর
যদি কখনো এইরকম ঘটনা ঘটে, ওই বস্তু নিজস্ব একটা কম্পনে সে নিজের মতো করে কাঁপতেছিল, বাইরে থেকে কোনো ফোর্স দেওয়া লাগে নাই, সে নিজের মতো করে একটা কম্পনে কাঁপতেছিল, ওই মুহূর্তে তার উপর বাইরে থেকে এক্সট্রা করে একটা কম্পন অ্যাপ্লাই করা হলো, যেটা কিনা পরবশ কম্পন, মানে বারবার বারবার ফোর্স দিয়ে ওর উপর আরেকটা কম্পন তৈরি করার চেষ্টা করা হচ্ছে। এখন যদি এরকম হয়, ওর যে নিজস্ব যে কম্পন ছিল ওইটার ফ্রিকোয়েন্সি এবং বাইরে থেকে যেই আরোপিত কম্পন দিচ্ছি, বল দিয়ে দিয়ে যে কম্পনটা তৈরি করতে চাচ্ছি ওইটার ফ্রিকোয়েন্সি, দুইটা যদি ম্যাচ করে যায়, লাইক নর্মালি সে নিজে নিজে কাঁপতেছিল 10 হার্জ ফ্রিকোয়েন্সিতে, আমি করতেছি কি প্রতি 0.1 সেকেন্ড পর পর বল দিচ্ছি, তাহলে পর্যায়কাল যদি 0.1 সেকেন্ড হয় তাহলে ফ্রিকোয়েন্সি কি 0.1 তার ইনভার্স, দ্যাট মিনস 10 হার্জ। আমিও 10 হার্জে বল দিতেই আছি। তাহলে ওর মুক্ত কম্পন সেটার ফ্রিকোয়েন্সি এবং পরবশ কম্পন বা আরোপিত কম্পন সেটার ফ্রিকোয়েন্সি দুইটা ম্যাচ করে গেল। দুইটা ম্যাচ করে গেলে তখন একটা অদ্ভুত ঘটনা দেখা যায়। সেটা কি? তখন ধরেন নিজস্ব কম্পনের বিস্তার, ধরলাম নিজস্ব কম্পনের বিস্তার বা মুক্ত কম্পনের বিস্তার যদি হয়ে থাকে এ, ধরলাম এ ইকস টু 5 বা A1 ইকস টু ধরলাম 5 মিটার। আর যদি বললাম আরোপিত কম্পন সেটার বিস্তার A2, ধরেন বললাম 7 মিটার। আমি বললাম যে এইটারও ফ্রিকোয়েন্সি সে ফর এক্সাম্পল 10 হার্জ, এটারও ফ্রিকোয়েন্সি 10 হার্জ। তো ওর নিজস্ব ফ্রিকোয়েন্সি আর ওর উপর আরোপিত করা ফ্রিকোয়েন্সি দুটো যদি ম্যাচ করে যায়, যে এইটা এবং এইটা F1 এবং F2 যদি দুইটা ম্যাচ করে তখন যে ঘটনাটা ঘটে সেটা কি, তখন দুইটা মিলে যে লব্ধি যেটা তৈরি হবে, সেই লব্ধিটার ফ্রিকোয়েন্সিও কত হবে, F1 বা F2 এটা সমানই হবে। মানে আপনার মুক্ত কম্পনের ফ্রিকোয়েন্সি পরবশ কম্পনের ফ্রিকোয়েন্সি যদি মিলে যায় তাহলে ওই মুক্ত কম্পন বা পরবশ কম্পন যে ফ্রিকোয়েন্সি ছিল অর্থাৎ 10 হার্জ, সেই 10 হার্জ কম্পাঙ্কেই সে হচ্ছে কাঁপতে থাকবে। আচ্ছা, এবং আরেকটা ঘটনা যেটা ঘটবে সেটা হচ্ছে বিস্তার যেটা হবে, বিস্তার হচ্ছে A1 আর A2 সমষ্টির সমান হবে, অর্থাৎ 5 প্লাস 7 এই দুইটা সমষ্টির সমান হবে, দ্যাট মিনস 12 মিটার হবে। ওকে, তাহলে এই যে একটা ব্যাপার, যখন মুক্ত কম্পন এবং পরবশ কম্পন দুইটার ফ্রিকোয়েন্সি সেম হয়ে যায় তখন সে ওই ফ্রিকোয়েন্সিতেই কাঁপে, কিন্তু ওর কম্পনের বিস্তারটা সর্বোচ্চ হয়। A1 প্লাস A2 এই দুইটার থেকে বেশি তো আর হওয়া পসিবল না, সর্বোচ্চ তো এটাই হইতে পারে। সো সর্বোচ্চ বিস্তারে যখন কাঁপে তখন ওইটা শক্তি সর্বোচ্চ হয়। তাহলে বিস্তার সর্বোচ্চ, বিস্তার সর্বোচ্চ এইটার অর্থ হচ্ছে কি, এইটার অর্থ হচ্ছে শক্তি, শক্তি হচ্ছে সর্বোচ্চ হবে। তাহলে এই যে একটা সিস্টেম, যখন বস্তুর আরোপিত কম্পন মুক্ত কম্পন দুইটা সমান হওয়ার কারণে বস্তু সর্বোচ্চ বিস্তারে কাঁপতে থাকে, সর্বোচ্চ বিস্তারে কাঁপতে থাকার কারণে ওর কি হয়ে যায়, ওর হচ্ছে আপনার শক্তিটা সর্বোচ্চ হয়ে যায়, সর্বোচ্চ শক্তি নিয়ে সে কাঁপতে থাকে, অনেক পরিমাণ এনার্জি নিয়ে কাঁপতে থাকে। এই ব্যাপারটাকেই বলা হয় রেজোনেন্স। তার অর্থ রেজোনেন্স মানে আরোপিত কম্পন মুক্ত কম্পন একত্রে হওয়ার কারণে বস্তুটা সর্বোচ্চ বিস্তার নিয়ে সর্বোচ্চ শক্তি নিয়ে কাঁপতেছে, এটাকেই রেজোনেন্স বা অনুনাদ বলা হয়। এবং এইটার কারণেই এখানে অনুনাদের কিছু অ্যানিমেশন দেওয়া আছে, আমরা পরের দিন দেখবো, সমস্যা নাই। তো ট্যাকোমা ন্যারোজ ব্রিজ, এটার মুখে বলি, এটা ইয়াতে দরকার নাই। আমেরিকাতে সম্ভবত আমেরিকার ওয়াশিংটন, আমার এক্স্যাক্টলি জায়গাটার নাম মনে নেই, আমেরিকাতে একটা ব্রিজ ছিল, নামটা ছিল হচ্ছে ট্যাকোমা ন্যারোজ ব্রিজ। তো ওই ব্রিজটার একটা নিজস্ব কম্পন ছিল, ধরেন বাতাস বা এই ধরনের কিছুর ওই ব্রিজটাকে যখন কাঁপায় ছেড়ে দেওয়া হয়, ধরেন ওই ব্রিজটার মধ্যে যদি কেউ হাঁটাহাঁটি করে বা কিছু একটা যায়, ওইটার পরে ওই ব্রিজটা নিজস্ব একটা কম্পনে কাঁপতে থাকে, সেই কম্পন। এবং ওইটার চারপাশে যখন ঝড় হয়েছিল বা ওইটার চারপাশে যখন ধরেন হচ্ছে আপনার ঘূর্ণিঝড় টাইপের কিছু একটা হয়েছিল, ইউএস এর দিকে তো এগুলো বেশি হয়, ওইটার কারণে যে কম্পনটা তৈরি হয়েছে, দেখা গেছে ওই ব্রিজের নিজস্ব কম্পন বা মুক্ত কম্পন এবং ঝড় বৃষ্টি বা হচ্ছে ঘূর্ণিঝড়ের কারণে আরোপিত কম্পন, এই দুইটা কম্পন মিলে গেছিল, মিলে যাওয়ার কারণে ওইখানে অনুনাদ বা রেজোনেন্স হয়েছে, অর্থাৎ বস্তুটা সর্বোচ্চ বিস্তার অনেক বড় রেঞ্জে সে কাঁপতে শুরু করছে, অনেক বেশি শক্তি নিয়ে কাঁপতে শুরু করছে, ফলে ব্রিজটা ভেঙে গেছিল।
এবং এই ব্রিজটা ভেঙে যাওয়ার পর থেকে এখন যখনই সিভিল ইঞ্জিনিয়াররা, আর্কিটেকচার ইঞ্জিনিয়াররা যখনই হচ্ছে যে বিল্ডিং বা ব্রিজ এগুলা ডিজাইন করে, তখন এই জিনিসটা অলওয়েজ মাথায় রাখে যে ওই ব্রিজটার বা ওই বিল্ডিংটার মুক্ত কম্পনটা যত, সেটার সাথে যেন কখনোই পরিবেশের কারণে যদি আরোপিত কম্পন তৈরি হয় সেটা যেন ম্যাচ না করে। কারণ ম্যাচ যদি করে যায় তাহলে তো আপনার কি হবে, অনুনাদ হবে। অনুনাদ হলে অনেক বড় বিস্তারে বা অনেক শক্তি নিয়ে কাঁপতে কাঁপতে বস্তুটা ভেঙে যেতে পারে, ব্রিজটা ভেঙে যেতে পারে। তো এটা যেন না হয়, তাই এটা ডিজাইন করার সময় অলওয়েজ এটা মাথায় রাখা হয়। আরেকটা জিনিস সেটা হচ্ছে যে আমরা এটা তো বলে ফেললাম। এই তো মোটামুটি এইটুকুই অনুনাদের কিছু বিষয়। তাহলে আমরা আজকের ক্লাসের একেবারে শেষ দিকে চলে আসছি। আজকের ক্লাসের একেবারেই শেষ দিকে চলে আসছি। আজকের ক্লাসের সব থেকে স্পেশাল জায়গা কোনটা ছিল? আজকের ক্লাসের সব থেকে স্পেশাল জায়গা ছিল হচ্ছে এই জিনিসটা স্থির তরঙ্গ। স্থির তরঙ্গ হয়েছে কিনা সেটা কিভাবে বুঝবো, সেটা টেকনিক। তো যারা যারা এই টপিক গুলো সবটুকু বুঝতে পারছেন, আমাদের প্রথম ক্লাস থেকে তরঙ্গ কি, পর্যাবৃত্ত গতি কি ছিল, অগ্রগামী তরঙ্গ সমীকরণটা কেন ওইভাবে লিখি, কেন প্লাস হয়, কেন মাইনাস হয়, স্থির তরঙ্গ জিনিসটা কি, নর্মাল স্থির তরঙ্গ আর প্রতিফলিত স্থির তরঙ্গ পার্থক্যটা আসলে কোথায়, নর্মালি বুঝবো কিভাবে, প্র্যাকটিক্যালি বুঝবো কিভাবে, ইকুয়েশন থেকে বুঝবো কিভাবে, মুক্ত কম্পনটা কি, পরবশ কম্পন কি, অনুনাদ কি, সবকিছু যারা বুঝে গেছেন তারা অলমোস্ট এই চ্যাপ্টারে 50% বুঝে গেছেন। তো একটু রিকোয়েস্ট থাকবে, যারা শেষ পর্যন্ত কষ্ট করে ক্লাস ছিলেন, বায়োলজি ক্লাস শেষ করে না করে এখানে জয়েন করছেন, আবার ম্যাথ ক্লাস করবেন, একটু কষ্ট করে আপনাদের রিভিউ গুলা শেয়ার করবেন। বিকজ আপনাদের রিভিউ গুলো যেগুলো শেয়ার করে এটা আমাদেরকে মোটিভেট করে আপনাদের জন্য আরো আরো অনেক কষ্ট করে আরো অনেক সুন্দর সুন্দর ক্লাস উপহার দেওয়ার জন্য। তো পরের ক্লাসের আগ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনাদের জন্য অনেক দোয়া রইলো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।